আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা সেই উইকেন্ডে আমরা যে টক শো গুলা করি, যেটা হয়তো আপনাদের কারোর কারোর কাছে পছন্দ, আবার অনেকে দেখি গালিগালাজও করেন। তো আপনি গালিগালাজ করবেন, এটাও আমরা কাম্য, যে কেউ সবাই পছন্দ করবে এটা কখনোই আমরা আশা করি না। এটাই গণতান্ত্রিক সমাজ। আমার বিরুদ্ধে কথা বলবে, মানে বিএনপির বিরুদ্ধে কথা বলবে, জামাতের বিরুদ্ধে কথা বলবে, আওয়ামী লীগের বিরুদ্ধে তো বলবেই। তো এটাই হচ্ছে আসলে গণতন্ত্র, এরই নাম গণতন্ত্র। এর জন্যই আসলে আমরা ফাইট করি, এর জন্যই আমরা কথা বলি। আজকে আমার যেই বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, আমাদের সাথে দুইজন রাজনীতিবিদ আছে। খুবই আমাদের রীতা রহমান, যিনি হচ্ছে, যাকে পরিচয় করাই দেওয়ার মতো আসলে না, তাহলে সবাই চেনে, বাংলাদেশে এমন কেউ নাই চেনে না, সবাই চেনে। আর কাজী মনির ভাই, উনি তো সেই মানে আমাদের যে সময় আন্দোলন হয়, সে হাসিনা যত বছর ছিল তত বছরই উনাকে যে কোনো একটা চ্যানেলে উনাকে পাওয়া যাবে, উনাকে আর আমাদের মনির ভাইকে। আপনাদের ওই যে ইসের, আপনার ওই যে শামীম ওসমানের এলাকায় ইসের নরসিংদী ইসের, ভুলে গেলাম অঞ্চলটা। মনির ভাই, ইসলাম রবি। হ্যাঁ হ্যাঁ, রবি ভাই আর হচ্ছে মনির ভাই, এই দুইজনের আমরা সবসময় দেখছি, সে যতই ঝড় আসুক তুফান আসুক সবসময় বলিষ্ঠ কণ্ঠ। তো আসলে আমরা, আপনারা এত কষ্ট করলেন, আপনাকে স্বাগত নতুন বাংলাদেশে। কিন্তু আমাদের অনেক প্রশ্ন থাকে, আসলে প্রশ্ন করা আপনাদের দলের এগেনস্টও যাওয়া না, আপনাদের বিরুদ্ধেও বলা না, আমাদের প্রশ্ন থাকে, আমরা জানতে চাই, জানাতে চাই, এটাই আমাদের কাজ। তো বিষয় হচ্ছে, আমরা দেখছি সংস্কার। আমি আগে রীতাপুর কাছ থেকেই আসব, যে সংস্কার সংস্কার 6 মাস চলে যাচ্ছে, আমরা বিন্দু মাত্র সংস্কার তো দূরের পরে মূল্য, এখন হচ্ছে পুলিশ প্রশাসনকে কন্ট্রোলে নেওয়া, এটাও দেখি না। এবং আপনাকে বলি, যারা আসামি আছে তাদেরকে কোনো একটা অদৃশ্য ইশারায় সবাইকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনাকে আজকে আরো একটা ইন্টারেস্টিং, যেটা হচ্ছে, আমি সমকালের নিউজ আপনাদের একটু শেয়ার করে দেখাই। আমি একটু সময় নিয়ে বলি আপনাদেরকে। সমকালের নিউজটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সমকালের নিউজে গাড়ি ব্যবহারে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মানে কঠিন অবস্থা। তো তারা গাড়ি ব্যবহার করছে, কোনো গাড়ির নাম নাই, কোনো নাম্বার প্লেট নাই, কারণ এটা উপদেষ্টাদের গাড়ি। সবাই, স্টুডেন্টরা, স্টুডেন্টদের যে আমরা তো সংস্কারপন্থী বলছি না, স্টুডেন্টরাও এর থেকে পিছায় নাই। এখানে আমি বদিউল আলম মজুমদার, তিনি বলছেন, অতীতের মতো যদি একইভাবে চলে এটা আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। এটা আর হচ্ছে আমাদের ইখতিয়ারুজ্জামান, মানে টিআইবির পরিচালক, তিনি বলছেন এটা বৈষম্য বিরোধী। আপনারা যে বৈষম্যের কথা বলছেন না, সেই বৈষম্য বিরোধী চেতনার পরিপন্থী। আমরা আবার চেতনায় চলে আসলাম। তো আপনারা রিপোর্টটা একটু যদি দেখেন, এই রিপোর্টে আপনার সচিব, ওরা তো মানে উপদেষ্টা মন্ডলীর সদস্য তো দূরে পড়ে মরলো, তারা তো নিচেই, তাদের যে সহকারী মানে পিএস যাকে বলা হয়, পার্সোনাল সেক্রেটারি অথবা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অথবা এরকম টাইপের মানুষজন, তাদেরও গাড়ির অভাব নাই। তারাও সব এই সরকারি গাড়িগুলো ইউজ করছেন, এবং সবগুলা দামি কোটিশো কোটি টাকা, সবগুলা কোটিশো কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন। তো এই হচ্ছে, এই জন্য আপনারা স্বাধীন করছেন। এখন উপদেষ্টা মন্ডলীর দেখেন, ফারুকি, যেই ফারুকি তার উপদেষ্টা, তার সরি উপদেষ্টা, তার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্টের অ্যাসিস্ট্যান্ট, তারও অ্যাসিস্ট্যান্ট, সবাই গাড়ি ব্যবহার করছেন, এবং তার বউ ব্যবহার করছেন সরকারি গাড়ি। এই স্বাধীন, এই হচ্ছে আপনাদের সংস্কার। আমি আরেকটা নিউজ দেখাই সংস্কারের জন্য, আপনারা যে সংস্কারের কথা বলছেন, চলেন আমাদের আরেকটা নিউজ দেখাই। আমাদের সচিব, যাদেরকে সচিবদের গাড়ি বিলাস, এই রিপোর্টটা দেখবেন। এই রিপোর্টে বলা হচ্ছে সচিবদের কত টাকার গাড়ি ব্যবহার করতে পারবেন, এটা সম্পর্কে কোনো আইন বাংলাদেশে নাই। এক একজন সচিব গাড়ি কিনে সে আবার কিছুদিন পরে সেটা বিক্রিও করছেন, সমস্ত কিছু। কোন সচিবের কয়টা গাড়ি, আপনারা রিপোর্টটা পড়ে নেবেন, আমি আর ডিটেলসে যাচ্ছি না। এই হচ্ছে সংস্কার। তো লাভটা কি হলো এখন? আমাদের প্রশ্ন, আমি রিতাপুর কাছ থেকে যাচ্ছি, আমাদের লাভটা কি হলো? কেন আমার ভাই বোন মারা গেল? কে এই রক্তের সাথে বেইমানি করলো? জি ম্যাডাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দাউদ, ধন্যবাদ। এত তাড়াতাড়ি হতাশ হলে কি করে চলবে? আমি তো মনে করছি এখনো আশা আছে আমাদের সামনে। We have lot of hope. We still have lot of hope. আশা ভঙ্গ হওয়ার কোনো কারণ নাই। এই প্রক্রিয়া চলছে, এবং এটার মধ্যে এই যে 16 বছর বা 17 বছরের যে জঞ্জালগুলো জড়িয়ে আছে, এটাকে তো পরিষ্কার করবার মতো ওরকম
একটা কমিটমেন্ট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আসে নাই। আমি যেটুকু দেখেছি সংস্কারের কথা বললেও সংস্কারের কথাটা কোত্থেকে এলো? এই যে বাচ্চারা প্রথম যখন ওই যে সড়ক নিরাপত্তা যে আন্দোলনটা করেছিল, নিরাপদ সড়কের আন্দোলন, তখন থেকে কিন্তু রাষ্ট্রীয় সংস্কারের প্রশ্নটা বা কথাটা বেরিয়ে আসে। আসলে তো সংস্কার প্রয়োজন আমাদের দেশে। আপনি মানে আদি থেকে অন্ত পর্যন্ত অনেক ভুল আছে। এইগুলোর সংস্কার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আজকে ৫৪ বছর পরে স্বাধীনতার। অনেক প্রয়োজন হয়ে পড়েছে। তো সংস্কার দরকার। কিন্তু সংস্কারের নামে কেউ যদি অন্য কোনো খেলায় মেতে ওঠে সেটা কারো কাছে কাম্য নয়। অবশ্যই। আর আপনি যেটা বলছিলেন এই যে সেক্রেটারি, গাড়ি, অপচয়, অপব্যবহার এগুলো তো হয়ে আসছে বলে এখনো চলছে। যদি আমরা ১ম থেকে যদি খুব সচেতন হতাম এবং এই দুর্নীতি যেন না হয়, আবার পুনরাবৃত্তি যেন না হয়, বিগত সরকারের যেই ঘটনাগুলো ঘটেছে সেটা যেন না হয়, আমরা যদি আগের থেকে এটার উপরে খুব মনোযোগী হতাম এবং এটা নিয়ে প্রচারণা করতাম, তাহলে আজকে আপনার এই এই যে আপনি রিপোর্টটা দেখালেন আমাদের, এটা আমাদের আর দেখতে হতো না। ওরা কন্টিনিউ করছে, তাই না? আপনার জঞ্জালগুলোকে তো পরিষ্কার করে নাই। সংস্কার করবার জন্য কমিশন করেছে। এটা কমিশনের দায়িত্ব সংস্কারের প্রস্তাবনা দিবে। এবং এটা বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, তাই না? তারা পিপল ম্যান্ডেট নিবে, পার্লামেন্ট থেকে এইটাকে এন্ডোর্স করবে, করবার পরে এটাকে বাস্তবায়ন করা হবে। সংস্কার তো খালি প্রস্তাবনা, তাই না? কিন্তু আমাদের যে রাষ্ট্রীয় যে সংকটগুলো ছিল ওগুলো উতরে ওঠার কথা তো কেউ বলছি না। আমাদের রাজনীতিবিদরা ওইভাবে বলছে না। আর যারা এখন ক্ষমতায় আছেন এত বিজ্ঞ, এত অভিজ্ঞ এবং এত বড়, বড় ব্যক্তিত্বরা আছেন আমাদের ক্ষমতায়। যাদের জন্য যাদের আমরা খুব গর্বের সঙ্গে যাদের কথা আমরা বলতে পারি। ডক্টর ইউনূস বিশেষ করে উনি তো ওনার ভারটাই এমন যে ওনার নামেই কিন্তু আমরা অনেক সংকট মোকাবেলা করতে সক্ষম হচ্ছি। ওনার নামেই সংকট কাটিয়ে ওঠার জন্য আমরা একটা পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। আজকে ডক্টর ইউনূসকে বাদ দিয়ে কিন্তু আমরা অনেক কিছু চিন্তাও করতে পারতাম। বাংলাদেশে অনেক পরিবর্তন এবং এই পরিবর্তন ধরে রাখা। এই যে এতগুলো রক্ত, এই যে বাচ্চাদের পঙ্গুত্ব, এত কিছু তারপরেও এই যে দেশটাকে এখনো যে একটা জায়গায় আছে। আপনি দেখেন ভারতীয় মিডিয়া এই ৩২ নম্বরকে নিয়ে যেরকম প্রোপাগ্যান্ডা করছে, ডক্টর ইউনূসকে যেভাবে হেনস্থা যা তা বলছেন। তো এখানে বোঝা যায় যে তারপরেও কিন্তু ডক্টর ইউনূসকে তারা খেয়ে ফেলতে পারছে না। এই জায়গাটা কিন্তু আমাদের গর্বের জায়গা। হ্যাঁ, এই অ্যানোমালিস গুলা তারা উতরে ওঠেনি বা উঠার জন্য অতটা সচেতন বলে আমার কখনো মনে হয়। এই সমস্যাগুলোকে তারা জিইয়ে রাখতে পারে। তারা ভেবেছিল হয়তো যে নির্বাচিত সরকারের সেই সমস্যার সমাধান করবে। এটা আমাদের দায়িত্ব না। আমরা কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়ে নির্বাচন দিব, রাজনৈতিক দলগুলো এসে এটা সুরাহা করবে। এবং কিছু, কিছু ক্ষেত্রে কিন্তু যারা আন্দোলনের শরিক ছিল তারা ভেবেছে যে না আমরা এত কিছু করেছি, আমরা খুব সহজেই আবার এই পরিস্থিতি আমরা উল্টে যেতে দেব না। সুতরাং এখনই বেশ কিছু কাজ করা প্রয়োজন, যেটা আসলেই প্রয়োজন। যেটা না হওয়ার কারণে আজকে এই সমস্যাগুলোর এত এত শক্তভাবে সামনে আসছে। মানে সমস্যাগুলো আমাদের সামনে প্রকট হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই যে আমাদের যে প্রতিপক্ষ, আমরা কিন্তু বারবার ভুল করি আমাদের প্রতিপক্ষকে আইডেন্টিফাই করতে। আমাদের প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী এবং রিসোর্সফুল। সেইজন্য আমি বারবার বলি যখনই আলোচনা হয় যে আমাদের জাতীয় ঐক্য খুব সবথেকে বড় এখন আমাদের যেটা প্রয়োজন আমাদের দেশে সেটা হচ্ছে জাতীয় ঐক্য। সবগুলো বিষয় না হলেও জাতীয় স্বার্থর বিষয়গুলো যেখানে সন্নিহিত হচ্ছে সেখানে যেন আমরা একটা জাতীয় ঐক্যে থাকি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্বাধীনতাকে টিকিয়ে রাখা, আমাদের এই এই যে আগ্রাসন যেটা আপনার হেজিমনিক যে আগ্রাসন আমাদের উপরে এতদিন ধরে কাজ করেছে, সুদীর্ঘ আসলে এটা 1947 থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত তারা ওই একইভাবে কাজ করছে। এটা প্রমাণটা দেখেন শেখ হাসিনার বক্তব্য। সে কিন্তু একই কথা বারবার বলছে যে এতগুলো হত্যা হয়েছে,
এতগুলো তরুণ জীবন চলে গেছে, এতগুলো তরুণ জীবন এই যে আজকে আজকে এই যে তারা হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, পঙ্গু হয়ে তারা জীবনযাপন করছে। এত বাবা-মার কষ্ট, অর্থনৈতিক কষ্ট, এত কিছু সত্ত্বেও কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ বা ভারতের পক্ষ থেকে এই যে একটা স্বীকার করা বা এটার জন্য অনুতপ্ত হওয়া, এটা স্বীকারই করে না তারা। যেই দলটা এত বড় অপরাধ করে, গণহত্যা করে, অথচ তারা তার জন্য অনুতপ্ত হয় না। সেই দলটার কি রাজনীতি করবার কোনো অধিকার আছে বাংলাদেশে? জি জি ম্যাডাম, আমি আপনার কাছে আবার আসবো। আবার আপনার কথাগুলো অনেক সুন্দর কথা বলছিলেন। আমি আবার আসবো, কিন্তু আপনি যেই কথা দিয়ে শেষ করলেন ওই কথা থেকে আমরা শুরু করতে চাই যে আসলে যে সরকার যে গাড়ি মানে 32 নম্বর ভাঙা হলো, হলো, তো আসলে আমরা এটা চাইনি। সত্যি কথা বলতে আমরা চাই আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করেন, সে তাকে যে অন্যায় করে থাকে তাকে ফাঁসি দেন, তার বাড়ি ঘরদোর ভেঙে ফেলেন আইনের মাধ্যমে। অবশ্যই আইনের মাধ্যমে, আইনকে আমরা রেসপেক্ট করতে চাই। আমরা কোনো এখানে একটু বলতে হবে যে আইনটা কখন কাজ করে। আপনার যখন ক্রোধ আর যখন অন্যায় হয়, যখন শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছে এটা প্রতিক্রিয়া স্বরূপ এই ঘটনা ঘটেছে। তো আইনটা সবসময় কাজ করবে না। আপনার যখন ওই যে যখন বিপ্লব হলো বা আন্দোলন হলো, যখন ছেলেরা জীবন দিল, তখন কোন আইনটা কাজ করেছে? আইনের শাসন না। আমার একটা কথা খুব ভালো লেগেছে, মাহফুজ আলম, সে বলেছে যে হ্যাঁ আমরা ধ্বংস করছি, ধ্বংসটা কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত না, গড়ে তোলাটা, সৃষ্টি করাটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। এটা খুব সুন্দর একটা কথা। জি ম্যাডাম, আমি আবার আবার আসবো আপনার কাছে, অবশ্যই আসবো আপনার কাছে। আমরা আগে শুনে আসি, আপনি যে মাহফুজের কথা বললেন, সেই মাহফুজ কে আপনারা হয়তো চেনেন কিনা জানি না, আমরা চিনি, খুব ভালো করে চিনি। তো সেই মাহফুজের একটা বক্তব্য শোনায় কেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়নি। চলেন আমরা আগে বক্তব্যটা শুনে আসি, পরে আমি স্যারের কাছে আসবো। নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব? আওয়ামী লীগ যারা বিশ্বাস করে, আওয়ামী লীগে যারা ইমান আছে যাদের, তাদেরকে আমি কিভাবে ডিল করবো? তারা তো আমার সোসাইটিতে আছে, তারা তো নাগরিক। আপনি কি আরেকটা সুযোগ দিবেন ভারত বা অন্য রাষ্ট্রগুলোকে? জি, মানে উনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এটা বলছেন আগস্টের, আমি আবার শোনাই আপনাদেরকে, এটা বলছেন আন্দোলন করে আরেকটা গণজাগরণ মঞ্চ হবে, আরেকটা এই সেই হবে, এবং এর ভিতর দিয়ে আবার দেশটাকে বিভাজন করা হবে এবং বেশিবাদকে টিকিয়ে রাখা হবে। এটা বিএনপির বেশিবাদ হইলে তো এটা বিরোধিতা আমার করতে হবে। জি, এটা এটা বলছেন উনি আগস্টে। আর আমি মন্ত্রী যেসব, ম্যাডাম আমাদের মাফ করে দিন, আমরা মানে একটু সত্যি কথা বলতে পছন্দ করি। যেসব মন্ত্রী কোনো মানে নির্দিষ্ট কাজ না থাকে তাদেরকে সব থেকে বেশি পাওয়ারফুল মিনিস্টার বলা হয়। মনে করেন সে সব জায়গায় হাত দিয়ে বেড়ায়, সব জায়গায় কাজ করে, কারণ সে বেশি পাওয়ারফুল। তার কথা অনুযায়ী সরকার চলছে, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ সরকার বলছে। এবং আপনি দেখেন সাথে কি করছে আসিফ মাহমুদ, তিনি কালকে সরাসরি টিভিতে বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আদেশ আসছে। এটা কোনো সভ্য দেশ? আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করেন, নভেম্বর ট্রায়াল করেন, আইনের শাসন করেন, আপনি ক্ষমতায় থেকে বলবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আদেশ আসছে। এটা কি আসলে মগের মুল্লুক কোন দেশ হয়ে গেল? জি স্যার, আমি আপনার কাছে আসবো, কলিমুল্লাহ স্যার, আপনার কাছে আসবো। স্যার, আপনি কি মনে করেন বাংলাদেশে কখনোই কোনো কিছু ভালো কিছু আমরা দেখতে পাবো কিনা? আমি যদি আপনাকে একটু কোট করি, আমরা তো অ্যাটলিস্ট রাজনৈতিক দলগুলা যদি কিছু সংস্কার করতো, তাহলে তো অল্প একটু সংস্কার তো আমরা পেতাম, তাই না? মানে একটু সংস্কার তো পাইতাম। আমাদের দেশ নাই খারাপ, মানলাম, কিন্তু রাজনৈতিক দলগুলাও কি কোনো কিছু করছে? কলিমুল্লাহ স্যার। ধন্যবাদ। তো দেখুন, বাংলাদেশ এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যা বড়ই অস্থির, অনিশ্চিত এবং ঝঞ্ঝাশঙ্কুর। আমাদের এক একজনের এক এক রকমের অ্যাক্স, সেটা আমরা গ্রাইন্ড করছি, এবং এটার পরিণাম বা কনসিকুয়েন্স আমরা কখনো চিন্তা করছি না। আপনার কণ্ঠে সঞ্চালনার পাশাপাশি যে কনসার্ন আপনি ব্যক্ত করছেন, ইটস ভেরি সাজেস্টিভ। রুল অফ ল, এখন রুল অফ ল কি বলে? রাইট টু হ্যাভ প্রপার্টি। প্রপার্টি কার? জনগণের। কারণ মুজিব পরিবার এটা জনগণকে দান করে দিয়েছে বলে ঘোষিত।
It's a museum. It's no longer residence. যেটা রেসিডেন্স সেটা ইতিহাসটা আমি জানি। আপনার বাংলাদেশের পার্লামেন্টে একমাত্র পাঞ্জাবি ভাষাভাষী যিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন ইমরান আহমেদ। ইমরান আহমেদ জৈন্তা ওয়াইনঘাট সেই আসনের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন এবং তার স্ত্রী নাসরিন আহমেদ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নাসরিন আহমেদের মা বেগম বদরুন্নেসা, তিনি তার নামে একটা কলেজ আছে এবং এই যে সম্পত্তিটা বেগম বদরুন্নেসার, সেটি 6 কোটি টাকার বিনিময়ে নাসরিন আহমেদ তার বান্ধবী শেখ হাসিনাকে বিক্রয় করেন এবং এর বদলে আরেকটা বাড়ি তিনি শেখ হাসিনার কাছ থেকে গ্রহণ করেন গুলশানে। আর সেই জায়গায় তিনি তার 32 নম্বরের ঠিকানা বা আবাসস্থল হিসেবে সেটি ব্যবহার করা শুরু করেন এবং যে পৈতৃক বাড়িটি ছিল, যেটি নির্মাণে অর্থ জুগিয়েছিলেন পাকিস্তানের ধনকুবের হারুন সাহেব, কারণ তার কোম্পানিতে শেখ মুজিবুর রহমান কাজ করতেন, ইন্স্যুরেন্স কোম্পানি, এবং তার বেশ কিছু আপনার স্মৃতিচিহ্ন করাচিতে একটা মিউজিয়াম আছে, হচ্ছে মালহোত্রা প্যালেস, সেখানে সংরক্ষিত আছে। এগুলো সব ইতিহাসের অংশ। তো এখন যখনই আপনি একটি বসত বাড়িকে মিউজিয়ামে রূপান্তরিত করেন এবং দান করে দেন, তখন এটা আর প্রাইভেট প্রপার্টি থাকে না। আর আমাদের রাগ, দ্রোহ, বিদ্বেষ সেটা ব্যক্তির নিরিখে থাকতেই পারে, পরিবারের নিরিখে থাকতেই পারে, কিন্তু মিউজিয়ামের উপর আমরা হামলে পড়বো কেন? মিউজিয়ামে যে আর্টিফ্যাক্ট গুলো ছিল সেগুলো স্থানান্তরের ব্যবস্থা করা যেত, যদি ডেমোলিশ করতেই হয় বাড়িটা। তারপরে এক, দ্বিতীয়ত ব্যক্তিগতভাবে আমি এম নট এ ফ্যান অফ আওয়ামী লীগ, পরিষ্কার, আমি ভোটও দেই না, কিন্তু যে ইমপ্রেশন বা ইমেজটা গ্লোবালি গেল এই ঘটনার মধ্য দিয়ে, আর শেখ হাসিনা ভাষণ দেবেন 9টার সময়, 8টা থেকে তো ভাঙার কাজটি শুরু হয়ে গেছে, সবগুলো অন রেকর্ড, পরবর্তীতে হয়তো হাজির করা হবে, তখন আমাদের কিন্তু যৌক্তিকভাবে ডিফেন্ড করা মুশকিল হয়ে যাবে। আর আমাদের সম্মানীয় স্বরাষ্ট্র সচিব মহোদয় যে বক্তব্যটি আজকে প্রেসের সামনে রেখেছেন, সেটি ভেরি সাজেস্টিভ। তিনি বলেছেন পৃথিবীর কোন দেশে যারা পরাজিত হয় তাদের কোনো খানা থাকে না, মানে তার ভাষায় তিনি বলেছেন, বাট আপনার এসেন্সটা এরকম। তো এখানে আমরা তো যথেষ্ট সদয় ভূমিকা পালন করেছি, 6 মাস অনুকম্পা দেখিয়েছি, এখন সময় এসছে গেট লস্ট। এই যে অভিভাষণগুলো, এগুলো অন রেকর্ড কিন্তু থেকে যাচ্ছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি আজ হোক কাল হোক তা কিন্তু আমাদের বিরুদ্ধেই ব্যবহার করবে। আর পরবর্তীতে আমার আশঙ্কা, গড ফরবিড, আমি চাই না সেটা হোক, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের এখানে যারা উপস্থিত আছে আমরা কেউই চাইবেন না, একটা জঙ্গি তকমা এঁটে দেওয়ার যে বন্দোবস্তটা হচ্ছে সে ব্যাপারে এখনো সময় আছে সতর্ক হওয়ার। তা না হলে এই মোদি এবং ট্রাম্পের এই 13 তারিখের বৈঠকের আগে যে খামিরটা আমরা তৈরি করে দিচ্ছি, এটা খুব হ্যান্ডি ভাবে কিন্তু আমাদের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ মোদি রেজিম নেবে, এতে কোনো সন্দেহ নেই। সেই জন্যে আমার মনে হয় সঠিক কাজটি করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস। তিনি তিনটি স্টেটমেন্ট দিয়েছেন প্রায় 24 ঘন্টার সময়ের মধ্যে, এবং আমাদের অন্যান্য উপদেষ্টারাও, মাননীয় উপদেষ্টাবৃন্দ, তারাও কিন্তু অনেকটা মানে আহ্বান জানিয়েছেন এরকম ভাবে যে এবার ফেরাও মরে। আমাদের শ্রদ্ধেয় রিটা আপা যেই
পয়েন্টটা তুলে ধরলেন তার মধ্যে মেরিট আছে। আবেগ, ক্রোধ বিশালভাবেই প্রকাশ পায় এবং তাহা তখন নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। কিন্তু যখন আমরা আবেগতাড়িত হই তখন কিন্তু রেশনাল মাইন্ড কিন্তু কাজ করে না। এর ইমপ্লিকেশন কি, এর পরিণামে কোথায় গিয়ে আমরা দাঁড়াবো, সেই বিষয়গুলো তখন মাথায় কাজ করে না। এভেরও কর্দোবা নগরীতে বসে আমাদের সহধর্মীদের নানানভাবে যুক্তিতর্ক এবং তার যে মূল্য সেটি বোঝানোর চেষ্টা করে সারমন দিয়ে নিজেই আক্রান্ত হয়েছিলেন এবং সমসাময়িক কর্দোবাবাসী তাকে ঢিল পাটকেল ছুড়ে এমন অবস্থা করলো যিনি প্রাণ ভয়ে স্টেট অফ জিব্রাল্টার পাড়ি দিয়ে মরক্কোতে গিয়ে রেস্ট অফ দ্য লাইফ কাটিয়েছিলেন। ধন্যবাদ। জি স্যার, স্যার আপনাকে ধন্যবাদ। আমরা কাজী মনির ভাই আপনার কাছ থেকে শুনে আমরা ইমরান ভাইয়ের কাছে যাব। তো আগে আপনার কাছ থেকে শুনে আসি, সংস্কার আমরা চাইছি, সংস্কার আপনারা, আমি আপনাদের দলের এগেনস্টে না, আপনাদের দলের মধ্যেও কি কোনো সংস্কারের আভাস দেখতে পাইছেন কিনা? আমাদের সহজ সরল প্রশ্ন, আপনাদের দলে কি কি সংস্কার হলো? রাষ্ট্র তো দূরে পড়ে মরলো। রাষ্ট্র যখন আমি আমার নিজের মধ্যে সংস্কার না করব, যখন আমার পরিবারের মধ্যে সংস্কার না করব, আমার দলের মধ্যে সংস্কার না করব, তখন আপনি কিভাবে আশা করছেন রাষ্ট্রের সবকিছু সংস্কার হবে? জি কাজী মনির ভাই। জি ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ যারা আলোচক আছেন। আমার প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সাবেক ভিসি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আমার স্যার জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, উপস্থিত আছেন রাজনৈতিক পরিবারের সদস্য রীতা রহমান, উপস্থিত আছেন সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ইমরান সাহেব, এবং আপনি এবং যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, তাদের সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে যে বিএনপি যে সংস্কারগুলো চাচ্ছে, সেই সংস্কার কিন্তু তারা বারবার বলতেছে বা আমরা বারবার বলতেছি যে যতটুকু প্রয়োজন। আমরা বলতেছি যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে যে একটি অস্বাভাবিক সরকার থেকে স্বাভাবিক পর্যায়ে নেওয়ার জন্য মধ্যবর্তী যে একটা সরকার, সেই সরকারটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকার। তারা আজকে যতটুকু করা দরকার এই নির্বাচনের জন্য বা একটা গণতান্ত্রিক সরকার আসার জন্য, ততটুকু সংস্কার করা দরকার, সেইটুকু করার জন্য আমরা বলতেছি। পাশাপাশি আপনি বলতেছেন যে আপনার দলের মধ্যে কি সংস্কার হচ্ছে কিনা বা হবে কিনা। আমি আশা রাখি দলে এই দীর্ঘ 16 বছর পর্যন্ত যে কাজগুলো করতে পারেনি সেইগুলো হয়তোবা ইনশাল্লাহ সামনে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব একটা ইঙ্গিত দিয়েছেন যে মার্চ বা এপ্রিলে আমাদের একটি সম্মেলন হবে। সম্মেলনের আগেই সারা বাংলাদেশে আমরা ওয়ার্ড থেকে শুরু করে মহানগর জেলা পর্যন্ত ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে সর্বত্র ভোট নির্বাচনের মাধ্যমে, দলীয় কর্মীদের মাধ্যমে, সদস্যদের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হবে এবং সেটাই হচ্ছে। ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচন, যেখানে একাধিক প্রার্থী, ইউনিয়নে ইউনিয়নে নির্বাচন হচ্ছে, যেখানে একাধিক প্রার্থী নাই সেখানে কমিটি করে দেওয়া হচ্ছে। এরকম একটা বিষয়। তারপরও কোনো কোনো জায়গায় হয়তোবা কেন্দ্র মনে করতেছে যে এখানে নির্বাচন দিলে সমস্যা হতে পারে, তখন যোগ্যতার মধ্যে থেকে সমন্বয় করে দিচ্ছে। এটাও একটা সংস্কার হচ্ছে। তবে আমি আশা রাখি যে আগের যে বিএনপি বা তারেক রহমান সাহেব শুরুতে যে 2006 সাল পর্যন্ত যে বিএনপি উনি যে নেতৃত্ব দিয়েছে, তার সে আমূল পরিবর্তন ওনার মধ্যে এসেছে। আপনারা দেখেছেন যে এই সদ্য যে ঘটনাটা নিয়ে উনি কিন্তু একাধিকবার বলেছেন যে আমরা ধ্বংস ও ভাঙচুরে বিশ্বাস করি না, আমরা সৃষ্টি এবং গণতন্ত্রের মাধ্যমে ফ্যাসিবাদের বা দুর্বৃত্তায়নের বিতাড়িত করতে চাই। এখন দুর্বৃত্তায়ন বিতাড়িত করতে চাই গণতন্ত্র এবং সৃষ্টির মাধ্যমে। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবের কথা। এবং আপনারা এটা কিন্তু স্পষ্টভাবে কয়েকটা স্টেটমেন্টও বিএনপির দেখেছেন যে আমরা আসলে যেটা চাচ্ছি। মহাসচিবও আজকে এসে বলেছে যে ফ্যাসিস্টের মতো যাতে এই আজকের যে যৌথ বাহিনী যে নেমেছে
সেটা না হয়, এবং এটা দরকার ছিল আরো আগে, সরকার পরিবর্তনের পরপরই যখন দায়িত্ব নিয়েছিলেন তখন যদি এটা করতো তাহলে আরো ভালো হতো, এবং এই সমস্ত ভাঙচুর বা বিভিন্ন জায়গায় আইনকে হাতে তুলে নেওয়া হয়তোবা লাগতো না। এটা আমাদের মহাসচিব ইঙ্গিত দিয়েছেন এবং সেই ধরনের কথা কিন্তু বলেছেন, আপনারা দেখেছেন। এবং আমরা সবসময় পরিবর্তন চাই। আমাদের মনির ভাই আমরা এগুলো আসলে সবাই জানি, আমাদের আসলে প্রশ্ন স্পেসিফিক। আপনার দলে মনে করেন আমি আপনার দল পছন্দ করি, আপনার দলে আমি ঢুকবো, এখন আপনার দলে ঢুকতে গেলে কোন নেতার পায়ে ধরবো নাকি আমি সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপ করবো? আমি পার্সোনালি বিএনপির ওয়েবসাইটে এ পর্যন্ত 100টা রিকোয়েস্ট পাঠাইছি, একটা রিকোয়েস্টের যে অ্যাকসেপ্টেন্স, যারা রিসিভ করছে রিকোয়েস্টটা, এটা আমরা পাইনি। তো আপনি কি বলবেন, কি করব? আমি যদি বিএনপি করতে চাই, কোন নেতার পিছনে দৌড়াবো না আমি অ্যাপ্লাই করব? আমি এইটা আসলে আপনি যেটা অ্যাপ্লাই করে মানে এই করেছেন, রেসপন্স করেনি, এই ব্যাপারটা আমি জানি না। তবে আমি এতটুকু জানি যে বিএনপি সিদ্ধান্ত নতুন করে কাউকে দলে নেওয়া হচ্ছে না, এবং কেউ কোনো সময় কোনো দলই করে নাই তাদেরকেও নেওয়া হচ্ছে না, আওয়ামী লীগ করতো তাদেরকেও নেওয়া হচ্ছে না। এমনকি আওয়ামী লীগের সাথে লিয়াজও করে অনেক বিএনপি নেতা কর্মীরা যারা চলেছে তাদেরকেও যদি প্রমাণ পায় তাদেরকেও দলে রাখা হবে না, এবং আপাতত তাদেরকে নেওয়া হচ্ছে না। এটাকে আমরা আওয়ামী দোসর বলতেছি বা সুবিধাভোগী বলতেছি। তাই এখন শুধুমাত্র আমি যেটা আমার মোড়েলগঞ্জ, শরণখোলায় বা বাগেরহাটে করে এসেছি বা চলমান এখন আছে, আপনার ওয়ার্ডগুলো শেষ হয়েছে, সেখানে আমরা ত্যাগী, নির্যাতিত, হামলা মামলার শিকার এরকম প্রত্যেকটা ওয়ার্ড থেকে 100 করে সদস্য ফর্ম ফিল আপ করেছি, এবং সেখানে যদি কোনো অবজেকশন হয় সেখানে কমাইয়ে দেওয়া হয়েছে, দরকারে কম নেওয়া হয়েছে। কিন্তু ন্যূনতম আমরা 100 টার্গেট করেছিলাম, কোনো জায়গায় কম বেশি হয়েছে। সেই 100-র মাধ্যমে ওখানে ওয়ার্ডে যদি সভাপতি প্রার্থী 2 জন হয়, সেক্রেটারি প্রার্থী, তাদেরকে কমিটি করে নেওয়া হয়েছে। যার কারণে আপনার নতুন করে কাউকেই নেওয়া হচ্ছে না, নিরপেক্ষ কেউ থাকলে তাকেও নেওয়া হচ্ছে না। মনির ভাই আমরা এগুলা জানি যে দল থেকে নতুন ভাবে কারণে নিচ্ছে না, আমরা এটা নিয়ে প্রশ্ন তুলছি না, এটা আমরা বলি হ্যাঁ স্বাগত জানাচ্ছি। কিন্তু আওয়ামী লীগের লোকজন এখনো দলে ঢুকছে, সেটাও আমরা জানি, ওইটা বলছি না। আমরা বলতে যাচ্ছি বাইরের থেকে যে মানুষগুলা আপনাদের দলকে পছন্দ করে, আপনাদের দলের সাথে যুক্ত হতে চায়, আমি আপনাদের দল করব না, কোনো দলই করি না বাংলাদেশে, তো আমি না, অন্য যারা আছে তাদেরকে মোটিভেট করার জন্য আপনি কি করছেন সেটা শোনার জন্য বলছি। জি, আপনি যারা অন্য যারা আছে আমরা সবাইকে এই আহ্বান জানিয়েছি যে আপনি স্ব ইউনিটি মানে ইউনিট, যেমন আপনি মনে করেন আছেন ফ্রান্সে বা জার্মানিতে আমাদের শাখা আছে, তাদের সাথে যোগাযোগ করে আপনি প্রাথমিক সদস্য। জার্মানিতে যে আছে সে জীবনে কোনোদিন বিএমপি করতো না, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। সে হচ্ছে, তার টাকা আছে, সেই জন্য সে বিএমপি তে চান্স পেয়েছে। আপনি নাম শুনবেন? নাম আর বললাম না, অনলাইনে ফোন দিয়েন বলে দিবেন। এটা হচ্ছে তিনি বিএমপি করতো না, টাকা আছে, এই জন্য তিনি বিএমপির নেতা হয়েছেন। জীবনে কোনোদিন বিএমপির তারেক জিয়া, খালেদা জিয়া এদের সম্পর্কে সে জানেও না, কিন্তু তার টাকা আছে। ভাই এবার বলেন। ঠিক আছে, আপনার এরকম ব্যতিক্রম অনেক জায়গায় হবে, আবার অনেক জায়গায় লন্ডনে মনে করেন তো সক্রিয় আছে, ওখানে মালেক ভাই এবং এম কয়সার, ওনারা তো ভালোভাবে কাজ করতেছে, অনেক জায়গায় কাজ করতেছে, অনেক জায়গায় কম হতে পারে। তবে আমাদের বাংলাদেশে বিশেষ করে যেখানে যেখানে আছে এখানে সক্রিয়ভাবে আছে, এবং বাংলাদেশে যারা আছে যেখানে আছে, আপনার এলাকায় যদি থাকেন সেখানে আপনি যোগাযোগ করে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বলছে যে যারা নতুন আসবে তারাও দল করবে, কিন্তু তাদের আমরা ওয়েটিং লিস্টে রাখবো এবং পিছনের সারিতে থাকবে। হয়তোবা এখন আপনি বলতে পারেন যে অনেকে তো টাকা পয়সা সামনে চলে আসতেছে, আবার আসবো আপনার কাছে আসবো। বিষয়টা আসলে আমি যেভাবে বলতে চাচ্ছি, দলগুলা আসলে সংস্কারের দরকার, সবকিছুই আমরা সংস্কার চাচ্ছি, সেই হিসাবেই বলছি। অবশ্যই আমিও চাই আপনি যেটা বলছেন সংস্কার, এবং দলে একেবারে যাচাই বাছাই করে সে অন্য জায়গা থেকে আসলো তার মধ্যে দেশপ্রেম আছে কিনা, তার নীতি নৈতিকতা মূল্যবোধ সততা আছে কিনা, কমিটমেন্ট রক্ষা করবে কিনা, আমানত রক্ষাকারী কিনা, এরকম দেখেই তাদেরকে দলে অন্তর্ভুক্ত করা উচিত। এবং এখানেও যারা চিটা আছে, যারা ভালো দলের জন্য না, ক্ষতিকর, জনগণের জন্য ক্ষতিকর, জনগণ যাদেরকে পছন্দ করে না, যেমন আমরা চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজ এরকম যারা আছে তাদেরকে এই দল থেকে দূরে রাখা দরকার, এবং যারা ন্যায় নীতি নৈতিকতা মূল্যবোধ সততা আছে তাদেরকে নিয়ে আসা উচিত, এটাই করা উচিত। ধন্যবাদ।
জি 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 মনির ভাই, আসবো আবার আপনার কাছে। আমরা ইমরান ভাই আপনার কাছে যেতে চাচ্ছি। আপনার কাছে যাওয়ার আগে আমাদের খুবই শর্ট প্রশ্ন আছে। আমরা আজকে যেহেতু সংস্কার নিয়ে বলছি, প্রশাসনের গাড়ি বিলাস আপনি দেখতেই পাইছেন মানে সমকালীন রিপোর্টে, সেটা নিয়ে আর আপনি বলেন। প্লাস আমাদের প্রশ্ন আছে, এতদিন পর্যন্ত ডিজিএফআই এনএসআই এর কর্মকর্তারা যারা আমাদেরকে বিভিন্ন কারণে কারণে অকারণে দৌড়ানির মধ্যে রাখছে, আমি মনে করেন ফেসবুকে পোস্ট দিছে, ওখানে এসে রিপোর্ট মারছে। আমি কলিমুল্লাহ স্যারের নিয়ে একটা রিপোর্ট, একটা টক শো করছি, সেটা যেও রিপোর্ট মারছে। এই টাইপের ডিজিএফআই এনএসআই এর লোকজন এখনো পর্যন্ত স্ব স্ব জায়গায়, মানে একটু এই দিক ওই দিক 19-20 হয়ে বসে আছে। তো কিসের সংস্কার, কি দেখছেন, কেন হলো এটা? ধন্যবাদ মাসুক ভাই এবং সহ আলোচক যারা আছে তাদের, এবং রিতা আপাকে স্পেশালি, যেহেতু আমাদের মশিউর রহমান জাদু মেয়ার কন্যা, ওই হিসাবে আমরা আবার ওনাকে আলাদাভাবে একটু করি। যাই হোক, আর আমাদের তো সবসময় নাজমুল ইসলাম কলিমুল্লাহ সাহেব এবং মনির ভাই আমাদের আছেন। তা আমি আসলে কথা বলবো কাউকে আঘাত করার জন্য না, যেটা সত্য সেটা বলতেছি। মনির ভাই কিছু মাইন্ড করবেন না, রিতা আপাও না। আমার এলাকাতেই যে যারা কালার্ড একেবারে, মানে যারা ধরেন ফেন্সিডিলের ব্যবসা বা মাদকের ব্যবসার সাথে জড়িত, এদেরকে আবার দেখছি আলতাফ চৌধুরীর বিরুদ্ধে ওখানে তারাই রাজনীতিতে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। মানে আমি আমার এলাকার কথা বললাম। আলতাফ চৌধুরী কোথায় আপনারা জানেন। তো আজকে আবার আমি দেখলাম আমার যেটা পটুয়াখালী ৩ আখমা জাহাঙ্গীর ছিল একসময় ওখানকার এমপি এবং মন্ত্রী, ওখানেও দেখলাম সেই একই অবস্থা। এখন আসলে এইটার পরিবর্তন কেন হচ্ছে না আমি খালি বলি আপনাকে, মনির ভাই আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। দুর্বৃত্ত আর দুর্নীতি, মানে রাজনীতিতে এখন ডক্টর মনিরুজ্জামানের মতো লোক তো খুব কম, রিতা রহমানের মতো ব্যাকগ্রাউন্ডের লোক কম। এখন এখানে যদি আমি ওই যে ব্যাকগ্রাউন্ডে না দেখি, শামীম ওসমান টাইপ আওয়ামী লীগে যেমন আছে, আর রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টিতে আছে, এক সময় বিএনপিতে ছিল। এই ধরনের লোকগুলিকে আমরা কেন বাদ দিচ্ছি না? আমরা তো আসলে আর ওই রাজনীতি চাই না, আমরা দুর্বৃত্ত এবং দুর্নীতি থেকে এবং আমি তো আমলারা তো অ্যাকচুয়ালি যে গাড়ির বিলাস বলে, গাড়ির বিলাস, বাড়ির বিলাস, বিদেশ বিলাস, ওদের তো বিলাসের কোনো শেষ নাই। তারপর তো ওদের আছে নায়িকা বিলাস পর্যন্ত আছে। আমরা ওই যে জানি বোট ক্লাব, আমাদের যে বেনজির আহমেদ ছিল, এখন এই যে পরিবানু না পরিমণি, তো এরকম তো বহুত কিছু আমরা জানি। তারপরে আরো একটা ওই অ্যারেস্ট হলো, পরে জেলে ছিল, ওই যে সাপ্লাই দেয়া, এই যে এই সমস্ত পার্লামেন্টের মধ্যে গান গাওয়া, মমতাজ রে নিয়ে আনা, মানে পার্লামেন্টে হচ্ছে গান। তো এই যে আমাদের একটা মানে ব্যাড কালচার যে ঢুকে গেল, এই যে একটা স্পয়েল করে দিয়ে গেল আমাদের। আমি আপনাকে আবারও বলি, আমাদের ওখানে একটা এমপি, মহিলা এমপি, সে বাংলাটা পর্যন্ত দেখে পড়তে পারে না পার্লামেন্টে। লুৎফুন্নেসা কি জানি নাম ওনার, পটুয়াখালী মহিলা এমপি ছিল আওয়ামী লীগের। ওনার হাজবেন্ড ছিল পৌরসভার চেয়ারম্যান। তারপরে আবার ওই যে তার জামাই গুলো ব্রিগেডিয়ার হাসনাত, সে এখন আছে, ওই এখনো আর্মিতে আছে, ডিজিভাইতে ছিল 15 বছর। তার কোনো প্রমোশন কোনো বোর্ডে হয় নাই, সিটে হয়েছে আওয়ামী লীগের, হাসিনার সিটে ডাইরেক্ট। এখন এইগুলিকে আপনি রেখে, এই যে সে ছিল প্রেস অ্যান্ড মিডিয়া এর হেড ডিজিএফআই, সে এখনো বহাল তবিয়তে, তারা কোনো তদন্ত নাই, ইনকোয়ারি নাই, কোনো কিছু দেখি না। তারাও স্ট্যাটাস দেয়, আমরা দেখি। এখন এখন এগুলি কোথায়, আমরা কার কাছে বলবো, লোকজন কার কাছে যাবে? লোকজন তো ভয় পাচ্ছে, এখন ছাত্র জনতাও ভয় পাচ্ছে যে যদি কোনোভাবে এই স্বৈরাচার আবার চলে আসে তা আমাদের কি হবে। কারণ ওরা তো দ্বিধাবোধ করবে না, ওদের তো নেত্রী পালিয়ে গেছে, তার মধ্যে জাহাঙ্গীরের লোক হামলা করে ছাত্রদের উপরে, গুলি করে, এবং গাজীপুরের মতো জায়গায়, ঢাকার কাছে অতি নিকটে। তারপরে আমাদেরকে নাহিদকে মানে ট্রাক চাপা দিয়ে মারতে চায়, চিটাং এ যাচ্ছিল, আসিফকে মারতে চায়। এরকম অনেক সমন্বয়কদের উপর হামলা হচ্ছে। এবার কয়েকটা সমন্বয়ক, সহকারী সমন্বয়ক মেরেই ফেললো, মারাই গেল, যেগুলো নিয়ে অনেক রহস্য মৃত্যুর। এখন এখানে যদি বিএনপি মতো একটা দল থাকতে, যাদের ঘরে ঘরে কর্মী, তারা থাকতে তো এগুলি পারার সাহস পাওয়ার কথা না। এখন অনেকেই বলে, এবং সাদৃশটা তো বলতেছি যে বিএনপির নেতাদের বাড়ি ঘরে তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে, তাদের আশ্রয়ে আছে তারা, বা সাপোর্টে আছে, প্রোটেকশনে আছে। এইভাবে তারা বলতেছে, মিডিয়াতেই তারা বলতেছে, ওপেন বলতেছে, ফেস দ্য পিপলে আপনি দেখবেন সার্জিস আলম নিজে বলছে। এখন
তো এইটা হলে কেমনে হবে? আমরা তো মানে ইন্ডিয়ার সাজেশনে যদি আমরা মনে করি যে জামাত বিরোধী দল হতে পারবে না, আওয়ামী লীগকে বিরোধী দল বানাতে হবে আর আপনারাই থাকবেন, আরে ভাই এই প্রেসক্রিপশন তো চলবে না, এই ইয়াং জেনারেশন মানবে না। দিস ইজ জেনজি। আমাদের এটা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের আমলাগুলি কিন্তু এখনো ইন্ডিয়ার মাইন্ডসেটটা কি ওইটা দেখে এখনো তারা কাজ করতেছে, তারা এখন ওই প্রেসক্রিপশনে চলে। হ্যাঁ, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা আমি সাপোর্ট করি না, এটা আমি কখনোই সাপোর্ট করি না। আমি আরো একটা টকশোতে বলে, এটা জড় পদার্থ। কিন্তু আমার কথা হলো যে বঙ্গবন্ধু এই যে ৩,৫০০ লোক তো খালি গুম হয়েছে, ৩,৫০০ ওখানে লোক গিয়েছিল ১,৫০০ থেকে ২,০০০ বা এরকম ১,৫০০ ধরি। ৩,৫০০ পরিবার যদি গুম হয়ে থাকে, তাদের লোকজন বা খুন হয়ে থাকে, এদের যদি ২-৩ জন করে ওই পরিবারের সদস্য আসে, তাতেও তো ৫-৬ হাজার লোক হওয়ার কথা ওখানে। তো সেই হিসেবে তো লোক অত আসেনি, ছাত্ররা আসছে বা ইরা আসছে। এটা তো ওই ১৫ বছরের অত্যাচার, অবিচার, জুলুম, এটা তো এত তাড়াতাড়ি যাবে না, এরকম মাঝে মাঝে হবে। কিন্তু আমার কথা হলো এগুলি গোয়েন্দা সংস্থা তো কাজ করতেছে না। কারণ আমি আগেও বলেছি, এনএসআই তে, ডিজিএফআই তে ছাত্রলীগের ছেলেদেরকে, নেতাদেরকে, ওই ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলির ছেলেদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং এখানে দলীয় মানে মতাদর্শে যারা বিশ্বাসী, যারা ক্যাডার ছিল তাদের। তা এখন এইগুলি দিয়ে আপনি কিভাবে কি কাজ করেন? গোয়েন্দা রিপোর্ট আপনি পাবেন না, যার জন্য আপনার বাইতুল মোকাররমে হামলা হয়। গোপালগঞ্জ থেকে বাসটা ভরে আসে ২ বাস, তারা এসে আমাদের বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সেখানে হামলা করে, মুসল্লিদেরকে আহত করে, রক্তাক্ত করে এবং আমার এই বাসে আবার চলেও যায়। এই মোল্লা যেটা ডিআইজি এখন যে গাজীপুরের কমিশনার, ও তো মানে আমাদের এক আর্মি অফিসারকে পর্যন্ত তুলে নিয়ে গিয়ে ও মানে রিটায়ার্ড এক অফিসারকে তার ফিজিক্যাল তার উপরে অ্যাসাল্ট হয়েছে এবং তাকে পঙ্গু করে দিয়েছে। তা সে কি করে এখনো ইয়েতে থাকে? বিএনপির কাছে কি তালিকা নাই? আরে ভাই, বিএনপি এই তালিকাটা দেখ না, সংস্কারের তালিকাটা পরে হোক। বিএনপি আগে ক্লিনজিং বা ক্লিনিং এর তালিকাটা একটু দেখ না। বিএনপি তো জানে তাদের দলের বা তাদের সময় কারা অনেস্ট অফিসার, তাদেরকে আনুক, তাদের তালিকাটা দেখ, অনেস্ট অফিসার তালিকা আনুক। খাস বিএনপি আনার দরকার নাই। খালি দেশটাকে ভালোবাসে, দুর্বৃত্তকে পছন্দ করে না, দুর্নীতিবাজদের মধ্যে মাঝদের মধ্যে নাই, এই ধরনের লোকগুলিকে বিএনপি কেন হেল্প করতেছে না? বিএনপি ছাড়াটা এটা কেউ পারবে না ওই রকম ভাবে, আর জামাত কিছুটা পারতে পারে। এখন ডক্টর ইউনূসের মতো লোক বসানোর পরে যদি আমরা মানে এতটুকু হেল্প না করি, এগিয়ে না আসি, এখন বিএনপিকে অনেকে ডাউট করতেছে। মুনির ভাই, আমি আপনাকে খোলামেলা বলতেছি, পিপল আর হ্যাভিং ডাউট অ্যাবাউট বিএনপি ইন্টিগ্রিটি বা সিনসিয়ারিটি বা কোঅপারেশন। যে বিএনপি কি চায় একটা অরাজকতা হোক, একটা এমন হয় যে ডক্টর ইউনূস তাড়াতাড়ি ইলেকশন দিয়ে দেয় এবং এখন ইলেকশন হলে সবাই জানে কম বেশি বিএনপি মেজরিটি পাবে এবং ক্ষমতায় আসবে। কিন্তু এখন এইটা তো, এই ধারণা আমাদের যাতে অমূলক হয়, এইটা বিএনপির কাজ করা উচিত। এবং এটা তারেক রহমানকে, তারেক রহমান তো ভালো ভালো কথা বলে, আমি নিজেও শুনেছি এবং সেটা অনেককে মানে বাহির করে দিয়েছে, বহিষ্কার করেছে। তাও আমি দেখেছি ১০ লাখ টাকা ডোনেশন দিয়েছে বন্যার জন্য, সেই ১০ লাখ টাকাও ফেরত দিয়েছে, এই ঘটনা আমি জানি। কিন্তু রুট লেভেলের লোকজন থেকে যদি আপনারা একটু শক্তভাবে না করেন, ডিল না করেন, এবং পুরানো যে দুর্বৃত্ত যারা, তাদের ওই যে রংবাজি, মাস্তানি, এই রাজনীতির ব্যাকগ্রাউন্ড আছে, এদেরকে বাদ দেন না। আপনাদের দলে আসার লোক বহুত বসে আছে, বহুত ক্রিন লোক আছে, নতুন লোক নেবেন না কেন? ভালো মানুষ নেন, ভালো একজন প্রফেসরকে নেন, ভালো একজন ডক্টর মুনির আরেকজন হইলে নেন, আমাদের কোনো আপত্তি নেই। উই ডোন্ট মাইন্ড ফর দ্যাট, আমরা হ্যাপি হবো। ঠিক আছে? তো এইটা হলো আমাদের ইয়ে। আর গাড়ির বিলাস যেটা বললেন, গাড়ির বিলাস তো অনেকগুলি গাড়ি, তো কত কোটি টাকার একটা বাজেট ছিল শেখ হাসিনার আমলেরই। তা ওদের কত গাড়ি লাগে, তারপর আবার দেখবেন রিকুইজিশন করে, হ্যাঁ, তারপর আবার ওই যে ৩০ লাখ টাকা নিছে, ওই টাকা দিয়ে একটা গাড়ি কিনছে, ৫০,০০০ টাকা আবার মেনটেনেন্স। এখন এদের যে মানসিকতা, এরা হলো সেবক, কিন্তু এরা হয়ে গেছে এখন মানে প্রভু। এই মানসিকতা পরিহার করতে হবে এবং দে ডোন্ট রেসপেক্ট। ওই যে ডক্টর কলিমুল্লাহ স্যার গেছিল একটা, ওই যে আমাদের উপদেষ্টার কাছে, আল্লাহ মাফ করুক, উনি মারা গেছে, সে তার একজন ইউনিভার্সিটির টিচার গিয়েছে, তাকে মানে সে জানে সে আসবে অ্যাপয়েন্টমেন্ট করতে, তার অফিসে একটা চেয়ার নাই বসার, তারাই দাঁড়িয়ে কথা বলবে। হোয়াট ইজ দিস ননসেন্স? এগুলি কি? এটা তো মানা যায় না। এই জন্য আমি বলবো ভাই, ক্লিনিং করতে হবে, ক্লিনজিং করতে হবে। কিছু করতে হয় ক্লিনিং, আর কিছু হয় ক্লিনজিং। তা ক্লিনজিংটা তো হয় নাই, আমরা দরকার নেই ক্লিনজিং করার। আমরা বুঝি, আমরা বাংলাদেশি মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিভিন্ন দল করি, একই পরিবারের ৩ ভাই ৩ দলে, সবই ঠিক আছে। কিন্তু ভাই যেগুলি করাপ্ট, যেগুলি খারাপ, মানে খুবই ভয়ঙ্কর, দেশের জন্য ক্ষতিকর, ভারতের দালালি করে, এইদেরকে আমরা কেন বয়কট করি না সামাজিক ভাবে, দলীয় ভাবে এবং রাষ্ট্রীয় ভাবে? এইটা আমাদের করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ দাউদ ভাই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য।
জি, আসসালামু আলাইকুম। আমি আসলে রীতা আপুরে অনেক বেশি পছন্দ করি, তো যে কারণে ওনারে আমি অনেক বেশি প্রশ্ন করতে পছন্দ করি। তো ম্যাডাম, আপনারা যেই বলছেন যে আহ, মানে বিএমপি যেইভাবে আছে, মানে প্রধান নেতৃত্ব যা বলবে নিচের লেভেলের নেতৃত্ব সেভাবেই চলবে। তো নিচের লেভেলের নেতৃত্ব মানে নেতৃত্বটা স্তর আছে, প্রধান নেতৃত্বই যদি নিচের লেভেল একদম তৃণমূল কন্ট্রোল করে, তাহলে মধ্যখানের সারির নেতাদের কাজটা কি? ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, ম্যাডাম আপনি জানেন আইফোন তো আপনি দেখছেনই, আপনি তো আপনারও তো নিজেরও আইফোন আছে। আইফোন 2008 সালের দিকে আসছে। তো 2007 সালে দেখেন, আমার এই যে এটা আইফোন 2007 সালে এটা হচ্ছিল, সেই সময় কিনছিলাম। তো মানে সরি 2012 সালের দিকে কিনা। তো ওইটা আপনার একটু আপডেটেড, মানে একটু আপডেটেড না, যে কারণে পরে আরেকটা কিনতে হয়েছে যেটা হচ্ছে আপডেট। তো আপনার দলে দেখেন, আমি জাস্ট উদাহরণটা দিলাম কি জন্য, প্রতিটা সময় আপডেটেড হতে হয়। আপনার দলে আপডেট হতে গেলেই জানি কেমন জানি একটু মোড়ামুড়ি। এবং আমি সাথে যদি অ্যাড করে দিই, আপনার দলে যারা একবার পজিশন পায়, সেই পজিশন পেলে আপনি মাইন্ড করেন না, আমি সরি, পজিশন পেলে তিনি তো থাকবেনই, তার ছেলে, তার মেয়ে, তার পরিবার, তার পরিবার না থাকলে কাজের মেয়ে, কাজের মেয়ে না থাকলে কাজের বুয়া, সেই হচ্ছে মানে রাজনীতি করবে। আপনারা রাজনীতিবিদদের কেন তুলে আনছেন না? কেন নতুন রাজনীতিবিদ তৈরি হয়নি? জি ম্যাডাম। শোনেন, বিএনপি যে তৈরি হয়েছিল তার একটা স্ট্রাকচার আছে, হ্যাঁ। তো স্ট্রাকচারটা কি? বিএনপিতে কিন্তু একটা মাল্টিপল লিডারশিপের একটা প্রভিশন রাখা হয়েছিল, যে কারণে প্রথম রাজনৈতিক দল বিএনপি, যেখানে একটা স্ট্যান্ডিং কমিটি ছিল, যেটার অর্থ হচ্ছে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তের বাইরে কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তো তার অর্থ হচ্ছে যে সবাই মিলে, স্ট্যান্ডিং কমিটির সব সদস্য মিলে পলিসি নির্ধারণ করবে, সিদ্ধান্ত, ক্রাইসিসের সিদ্ধান্ত নিবে। এটাই হচ্ছে বিএনপির স্বরূপ। তো তার অর্থ হচ্ছে বিএনপি খুব গণতান্ত্রিক রাজনৈতিক দল হবার কথা, এবং হবার কথা অবশ্যই। এবং বিএনপির রাজনীতিটা আমি যেভাবে বুঝি, আমার ভুল হলে আপনারা বলে দিবেন, সেটা হচ্ছে যে এটা জনগণের রাজনীতি। কারণ বিএনপিতে যে রাজনীতিটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ভাসানী ন্যাপ, যেটা ছিল ন্যাশনাল আওয়ামী পার্টির রাজনীতিটাকে বিএনপির রাজনীতি, মানে ওইটাই ট্রান্সফর্মড ইন্টু বিএনপির পলিটিক্স, তাই না? ওই সময়টায়। কারণ আপনি দেখেন, আর 75-এর প্রেক্ষাপটটা খেয়াল করতে হবে। 75-এর পরবর্তী সময়ের যে প্রেক্ষাপট, 18 মাস জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় ছিলেন, তাই না? উনি আর্মিতেই ছিলেন। তারপরে 77 থেকে একটা গণতন্ত্রের উত্তরণের একটা প্রক্রিয়া চালু হয়, এবং সেই চালু হওয়ার প্রারম্ভে বিএনপি সৃষ্টি হয়, তাই না? এটা প্রথমে একটা জাতীয়তাবাদী ফ্রন্ট হয়। তো এইটা একটা প্রসেস ছিল, এবং এই প্রসেসটা কিন্তু খুবই জনপ্রিয় একটা প্রসেস ছিল, যে কারণে আজকেও দেখেন জিয়াউর রহমানের নাম সবাই খুব শ্রদ্ধা ভাবে এটাকে উচ্চারণ করে। কেন? উনি এত জনপ্রিয় হয়েছিলেন, কারণ যে রাজনীতিটা বিএনপির মাধ্যমে তুলে ধরা হয়েছিল, সেই রাজনীতি হচ্ছে এখানকার খেটে খাওয়া জনমানুষের রাজনীতি। তো আমি ছোটবেলার থেকে যেটুকু বুঝতাম, যে ন্যাপের রাজনীতি কি ছিল? জনগণের রাজনীতি। বিএনপির রাজনীতি কি? জনগণের রাজনীতি। কিন্তু এই যে সংকটগুলো তৈরি হয়েছে, কিছু কিছু নটস তৈরি হয়েছে, তাই না? হয় এত বিশাল বৃহত্তর একটা রাজনৈতিক দল, বয়স অনুপাতে কিন্তু বিএনপি অনেক বড়। বিএনপি যে 77 থেকে যদি বিএনপি বা 78 থেকে বিএনপি সৃষ্টি হয়, আজকে চিন্তা করেন অল্প সময়ের মধ্যে বিএনপি কিন্তু একটা সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তো এটার নেতৃত্বে কিন্তু সংকট হবেই, তাই না? এতগুলো মানুষের প্রত্যাশা, আশা, তো সিস্টেমের ব্যাপারটা আছে। এই যে বিগত 15-16 বছরে বিএনপির উপরে যেরকম আঘাত করা হয়েছে, বিএনপি কে যেভাবে টার্গেটেড করা হয়েছে, আপনি বলেন বিশ্বের কোন দেশে, কোন রাজনৈতিক দলকে এইভাবে এককভাবে এই দীর্ঘ সময় ধরে টার্গেটেড করে তাদের ভেঙে ফেলার প্রচেষ্টা করা হয়েছিল? এবং সেখানে কোথা থেকে করা হয়েছে? সর্বশক্তিমান শীর্ষ অবস্থান থেকে করা হয়েছে। কারা করেছে? ভারতীয়রা করেছে। কারা করেছে? শেখ হাসিনার সরকারের মাধ্যমে করেছে। বিএনপির আপনি চিন্তা করেন যে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে কেস দিয়েছিল। ছেলেপেলেরা বিএনপি করে বলে তারা বাড়িতে থাকতে পারেন, বাবা মা পরিবার। তারপরে এই যে আপনি যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস, যেটা
আপনি দেখেন কত নেতাকর্মী, কারা মেজরিটি, কারা এরা সব বিএনপি করা লোক। এখন বিএনপি তো ওখানে ধাক্কা খাচ্ছে, নেতৃত্বকে এমন ভাবে আঘাত করা হয়েছে। দেখেন বেগম জিয়াকে কিভাবে তারা নির্যাতন নিপীড়ন করেছে, কিভাবে তাকে, মানে আপনি বলেন যে কোন রকম একটা সাধারণ একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত মেনটেন করা হয়নি ওনার ক্ষেত্রে। মানে শেখ হাসিনা কিভাবে ওনাকে অ্যাড্রেস করতো, তারপরে দেখেন তারেক রহমান সাহেবকে কিভাবে তারা নিগৃহীত করেছে এবং সে দেশে আসতে পারে। আর বাকি তো অনেক সংকট তৈরি হয়, তাই না? তার মধ্যে ধরেন একটা বৃহৎ দলে অনেক সুবিধাবাদী লোকরা ঢুকে যায়। এটা কিন্তু খুব স্বাভাবিক। আমার মনে হয় এই সচেতনতা যখন বিএনপির প্রত্যেকটা নেতা, তারপরেও আপনি বলছেন যে তরুণদের ঢোকবার সুযোগটা নাই বিএনপিতে। হ্যাঁ, সেইভাবে আসলে ওই সিস্টেমটাকে ডেভেলপ করার সুযোগ পায়নি বিএনপি। তো আমি জানি যে এখন প্রচুর তরুণরা আছে, তারা চাইবে যে বিএনপিকে আরো শক্তিশালী করা, বিএনপির ভেতরে ঢোকা এবং ওখানে একটা অবস্থান নেওয়া, এবং তারা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করবে এবং দলের নেতৃত্বের কাছে বলবে যে পলিসিগুলো আমাদের এভাবে হওয়া উচিত। এইসব তরুণ প্রজন্ম কিন্তু অলরেডি বিএনপির মধ্যে কাজ করছে। তা আমি নিশ্চিত যে পরবর্তীতে বিএনপির যেই অর্গানাইজেশনাল যে একটা রিভ্যাম্পিং হওয়ার সম্ভাবনা আছে এবং করতেই হবে। আজকে পরিবর্তিত পরিস্থিতি, পরিবর্তিত এই স্বাধীনতা, এই অবস্থায় বিএনপির অনেক পরিবর্তন নিশ্চয়ই হবে। যেমন আমরা সংস্কার করছি বিভিন্ন জায়গায়, দলের ভিতরেও হবে। এটা নিয়ে অনেক আলোচনাও হচ্ছে নিজেদের মধ্যে, হতেই হবে, কারণ এটা। জি ম্যাডাম, আমাদের একটা প্রশ্ন আছে। জি ম্যাডাম, আমাদের একটা প্রশ্ন আছে আপনার কাছ থেকে, আপনার মন্তব্য আমরা আশা করছি। ফার্স্ট প্রশ্ন হচ্ছে আলতাফ হোসেন চৌধুরী, আপনি মনে হয় ওনাকে চেনেন, যে আলতাফ হোসেন চৌধুরী বলছেন কোড আনকোড বিএনপি এখন পরিচালিত হয় ভারতের মানুষজন দ্বারা, যাদের ব্যবসা প্রতিষ্ঠান ভারতে আছে। দ্বিতীয়ত আরেকটা বিষয় আমাদের খুব জানতে ইচ্ছা করে, সেই গানের মতো খুব জানতে ইচ্ছা করে, যে যারা এতদিন পর্যন্ত ব্যর্থ হয়েছে বিভিন্ন আন্দোলনে, বিভিন্ন কারণে, তারা ব্যর্থতার দায় নিয়ে কেন পদত্যাগ করছেন না? এই চেয়ারের মধ্যে কি মজা আছে? জি ম্যাডাম। না তাও ভাইয়া, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে যে ব্যর্থতা শুধু একক নেতৃত্বের না, যে সার্বিক পরিস্থিতি ছিল। যখন একটা রাষ্ট্র এবং তাদের প্রতিবেশী ইন্ধন যারা যোগাতো তাকে, সরকারকে যারা এত বছর টিকিয়ে রেখেছিল নিজের স্বার্থে, তারা দুজন মিলে, দুটা এন্টিটি মিলে যখন একটা রাজনৈতিক দলের উপরে এরকম আগ্রাসন চালায়, তখন তো দলের স্তরগুলো ঠিক থাকবার কথা না, তাই না? সেখানে আপনি একটা ব্যক্তি বা একটা নেতৃত্বকে দায়ী করতে পারেন না। হ্যাঁ, অনেকের হয়তো ভুল হয়েছে, অনেকের কাছে জনগণ বা বিএনপির নেতাকর্মীরা অনেক কিছু আশা করেনি, তারা অন্যভাবে আশা করেছিল যে তারা একটা অবস্থান নেবে, সেটা হয়তো তার পক্ষ থেকে সেটা সেই সময় সম্ভব হয়নি। সেগুলো নিয়ে বিশ্লেষণ হবে, চুলচেরা বিশ্লেষণ হবে, নেতাকর্মীরা তাদের মতামত প্রকাশ করবে, আক্ষেপ প্রকাশ করবে। এই সময়টা আসছে কিন্তু সামনে, এটা আসতেই হবে, এটাকে কিন্তু কেউ বন্ধ রাখতে পারবে না। আপনি যেটা বলছেন যে নেতৃত্বের এক ধরনের সীমারেখা তৈরি হয়ে গেছে, তার বাইরে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না, এটা আপাতত দৃষ্টিতে এরকম মনে হতে পারে, কিন্তু আমি জানি সামনের দিনগুলো কিন্তু এরকম থাকবে না। তা আমার মনে হয় আমাদের আশা করার অনেক সুযোগ আছে এখন, তাই না? আলোচকরা নিশ্চয়ই স্বীকার করবেন যে আমাদের এখনো আশার অনেক জায়গা আছে। জি, আমরা কলিমুল্লাহ স্যার আপনার কাছে জানতে চাই, স্যার আপনার কাছে আমাদের আসলে অনেক মিস ইনফরমেশন অথবা ডিসইনফরমেশন টাইপের অনেক গুজব ছড়াচ্ছে, যারা বুদ্ধিজীবীও না। আমরা বুদ্ধিজীবী না স্যার, সরি, আমরা বুদ্ধিজীবী না, কিন্তু যারা বুদ্ধিজীবী আছে তারা মনে হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। যেমন আমি বলি নুরেমবার্গ ট্রায়াল অথবা ইয়ুথ কমিশন মনে হয়, যেটা আফ্রিকার দিকে। তো এই কমিশনটা কেন করা হয়েছিল? এই কমিশনের এই টাইপের কমিশন করার মাধ্যমে আওয়ামী লীগের বিচার যদি করতেন, আমরা আপনাদের সাথে একমত থাকতাম, সমস্ত মানুষ একসাথে হয়ে আপনাদের পক্ষে, মানে সরকারের পক্ষে, সরকারের পক্ষে হতো, আসতো। স্যার, এই ইয়ুথ কমিশন অথবা নুরেমবার্গ ট্রায়াল, এটা সম্পর্কে একটু বলবেন। সাথে আপনি আরেকটু যদি অ্যাড করতেন, নেত্র নিউজ একটা রিপোর্ট করছে যে গুম কমিশন, তারা গুম সে আয়নাঘর নিয়ে রিপোর্ট করতে চাই, কিন্তু সেনাবাহিনীর সদস্য নাম উল্লেখ করেনি, সেনাবাহিনীর সদস্যরা তাদের সেখানে ঢুকতে দিচ্ছে না। জি স্যার, সার্বিক বিষয় না আপনার মতামত? কলিমুল্লাহ স্যার।
ধন্যবাদ। আপনার সর্বশেষ এই প্রসঙ্গে যে তথ্যটি জানা গেছে সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি আয়নাঘর ভিজিট করবেন এবং স্বয়ং প্রতিরক্ষা মন্ত্রী যখন অভিপ্রায় ব্যক্ত করেন তিনি আয়নাঘর ভিজিট করবেন, তখন কার ঘাড়ে কটা মাথা, কে তাকে আটকাবে বলুন? এক। তো সেই জন্য সরকার প্রধান হিসেবে তিনি যখন এই এরাদা বা ইন্টেন্ট ব্যক্ত করেছেন, আমার ধারণা কোনো প্রতিবন্ধকতা থাকবে না ইফ দে মেন বিজনেস। এক। দুই নম্বর হচ্ছে আপনার সামরিক স্থাপনার কতগুলো সেন্সিটিভিটি আছে। আমাদের মেজর ইমরান স্যার উইল বিয়ার মি আউট, আপনার সবার জন্য গম্যতা থাকবার কথা নয়। আপনি জানেন যে আপনার যে সেনা ছাউনিগুলো আছে এবং তার সঙ্গে সংলগ্ন যে চ্যাপ্টার ল্যান্ডগুলো আছে সেগুলো এক ধরনের সংরক্ষিত এলাকা, সুতরাং সেই কারণে অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড। এই সেন্সিটিভিটিটা আমলে নিতে হবে। পৃথিবীর সকল দেশে সেনা ছাউনিগুলো একই রীতি রসম মেনে আপনার পরিচালিত হয়। রকম ফেট থাকতে পারে, বাট গম্যতাটা রেস্ট্রিক্টেড। এক। দ্বিতীয়ত, আপনার এখানে আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যে এখানে নানান বরণ লোকজন আছেন, কার মনে কি আছে ইউ নেভার নো। মুখে মুখে অনেকেই লিপ সার্ভিস দেবেন, জার্সি বদলে বাংলাদেশের মানুষ সবচাইতে দক্ষ পৃথিবীর, এটা আপনাকে মানতেই হবে। এবং লেস স্পেন্সার যারা, তারা এ ব্যাপারে অতীব দক্ষ তা রাখেন। তো ফলে এই রাতারাতি আপনার সর্বত্র দেখবেন যে লোকজনের কোনো অভাব নেই যারা নিজেদেরকে বৈষম্যের শিকার বলে দাবি করছেন, অথচ দেখা গেছে যে আগের রেজিমে তারাই সবচেয়ে বেশি সুযোগ সুবিধা নিয়েছেন। আমার বিশ্ববিদ্যালয়গুলোতেও আপনার ছাত্রছাত্রীদের প্রবল আপনার ক্ষোভের মুখে অনেকে শীতনিদ্রায় গেছেন, শিক্ষক যারা বিরোধিতা করেছিলেন এই বিপ্লবের, এবং অনেকে মাপটাপ চেয়ে মানে লজ্জা শরমের মানে বালাই না রেখে তারা কিন্তু আবার মিশে গেছে এবং দেখা যাবে যে তারাই সবচেয়ে বেশি স্তুতি গাইছেন। তো সেই জন্যে আপনার এই বিষয়ে সতর্কতা অবলম্বন করাটা জরুরি। আর যেই প্রক্রিয়াটি শুরু হয়েছে আপনার যে অভিযান ডেভিল হান্ট, এইটি আপনার যতক্ষণ পর্যন্ত ডেভিলরা নির্মূল না হবে, ধরা না পড়বে, ততক্ষণ পর্যন্ত তা চালিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, মন্ত্রী মর্যাদায় যিনি অধিষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তিনি ভুলে গেলে চলবে না 3 স্টার জেনারেলও ছিলেন। যদিও আমরা জানি যে তার যে অফিসিয়াল গাড়ি মানে সামরিক যান পরিবহন, সেটি আপনার 111-এর সময় তিনি তখন কোয়ার্টার মাস্টার জেনারেল। আজ সুপার মার্কেটের সামনে আপনার তার ড্রাইভার ইউনিফর্ম পরা অবস্থায় দায়িত্বরত ছিলেন, সেই গাড়িটি ছাত্ররা পুড়িয়ে দিয়েছিল। and that was the turning point। এবং এই কারণেই শেষ অবধি আপনার 111 রেজিম শেষ অবধি সাস্টেইন করেনি। জেনারেল মঈন ভারত থেকে যখন ঘোড়া নিয়ে ফিরলেন তখনই বোঝা গেল যে ডেজ আর নাম্বার। তো সেই জন্যে আপনার এই বিষয়টায় আমরা খেয়াল করছি যে প্রায়ই আপনার অনেকে দাবি করছেন যে তার বাড়ি চলে যাওয়া উচিত, এবং এই সব দাবি ওঠার পরে আমরা দেখছি তিনি খোলামেলা কথাবার্তা বলা শুরু করেছেন। একবার দাবি করলেন যে তিনি উপদেষ্টা হওয়ার পর তার আত্মীয় সংখ্যা বেড়ে গেছে, এখন আর অগন্তি লোক আত্মীয় দাবি করছে, তিনি মানে বুঝে উঠতে পারছেন না। তারপর আপনার তিনি ঘোষণা দিচ্ছেন একটার পর একটা, যেমন সর্বশেষ ঘোষণাটি যে যতক্ষণ পর্যন্ত ডেভিলরা সবাই নিশ্চিহ্ন না হবে ততক্ষণ পর্যন্ত এই হান্টিং চলবে। এই জন্য আপনার ইনক্লুডিং সচিব ডেভিল যারা আছে অথবা যত রকমের হতে পারে, মানে ইবলিস যিনি শয়তানের শিরোমণি এবং তার
যত সাঙ্গপাঙ্গ লেসপেন্সার যারা আছে, তো এটা করতে গেলে ব্যাপার কি দাঁড়াবে, আপনার কম্বল কিন্তু উজাড় হয়ে যাবে। তো এটাতে কাজের কাজ খুব একটা কিছু হবে বলে আমার মনে হয় না। ইতিমধ্যে তালিকা বের হওয়া শুরু হয়েছে, খুব ঘটা করে সোশ্যাল মিডিয়ামে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন ফ্রন্ট অর্গানাইজেশন যে আছে আপনার পালিয়ে যাওয়া দলটির, তাদের লোকজন সব জায়গায় ধরা পড়ছে। এখন পরে যেটা হয়, মানে 111 সময় আমরা দেখেছি এক ধরনের ব্যালেন্সিং, যেহেতু খালেদা জিয়াকে আটক করতে হবে সেই জন্য শেখ হাসিনাকে আটক করা হয়েছে, মানে তো এই জিনিসটাই তো হবে। বিএনপির নেতা কর্মীদের আটক পরবর্তী ধাপে যখন করবেন, তখন তো এটাকে কিভাবে জাস্টিফাই করবেন আপনি? আপনার ঢালাও ভাবে আপনি যখন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগ, ব্লা ব্লা এই ধরনের লোকদেরকে ধরলেন, ধরার পরে তখন লোকজন এটা নিয়ে হইচই শুরু করলে পরে তখন আপনি আবার সমানে যুব দল, ছাত্র দল, তারপরে আপনার স্বেচ্ছাসেবক দল, এই সমস্ত এলিমেন্টদের যখন আটক করবেন, তখন ব্যাপারটা কি দাঁড়াবে? শেষে স্টেডিয়ামে তো জায়গা হবে না। আপনার চিলির সেই আপনার জেনারেলদের মতো স্টেডিয়াম সব খালি করে সেখানে উপরে তেলপট লাগিয়ে আপনার জেলখানায় যেহেতু ধরবে না এত লোককে, আপনি সেখানে আটক করার চেষ্টা করবেন। এই তো দাঁড়াবে পরিণতি। এবং তার ফলে কি দাঁড়াবে? একটা আপনার বিশাল যজ্ঞ করে শেষ পর্যন্ত দেখা যাবে না তো ডাকে খড় দিয়ে চলে যাচ্ছে। সেই জন্যে আপনার আমাদের ইমরান সারি যদ্দূর মনে পড়ে বলছিলেন যে যখনই এরকমের অপারেশন চালু করা হয়, এটা একটা খানা থাকে, কয় লিটার তেল কতকে খরচ করবেন, প্রতি মিলে কত টাকা বরাদ্দ আছে, এই যে বিশাল খানা যজ্ঞ আলটিমেটলি কিন্তু ট্যাক্স পেয়ারের ঘাড়ে গিয়ে পড়বে। অথচ তালিয়া এবং বাহাবা সেটা কিন্তু আপনি নেয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা মনির ভাই আপনার কাছে যাব। আপনার কাছে আসলে মানে আমাদের রাজনীতিবিদদের জ্ঞান নিয়ে আমি ওনাদেরকে মারাত্মক রেসপেক্ট করি। আমি রাজনীতিবিদদের কে এত রেসপেক্ট করি, সত্যি কথা মানে খুবই রেসপেক্ট করি। দেখেন, নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে 2026 সালের জানুয়ারির 2 তারিখ পর্যন্ত যাদের বয়স 18 বছর পর্যন্ত হবে তাদের নির্বাচন কমিশন মানে নির্বাচন তালিকায় ইনক্লুড করা হচ্ছে। আর ডিসেম্বরে ইলেকশন, মানে আমাদের কি মানে একটু বুঝাবেন? মানে ডিসেম্বরে ইলেকশন হবে, আপনি তালিকা করছেন জানুয়ারির 2 তারিখ পর্যন্ত, মানে তো ডিসেম্বরে তো নির্বাচন অটোমেটিক হচ্ছে না। আপনাদেরকে কে বুঝালো ডিসেম্বরে নির্বাচন হবে? ফার্স্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে আপনার দেখেন, আপনারা হয়তো 32 নম্বর ভাঙা টাঙার বিষয়ে অনেক কথা বলছেন। দেখেন, আপনারা বাংলাদেশের জনগণের অনেক দোষ দিতে পারেন, কিন্তু আসলে না, আমাদের জনগণ মতো ভালো ভদ্র মানুষ পৃথিবীতে নাই। আমরা 6 মাস পর্যন্ত মানে ওয়েট করছি যাতে সরকার বিচার করে, সরকার করেনি বলেই লাস্ট পর্যন্ত জনগণ নামছে। এটা আমাদের কাছে মনে হচ্ছে জনগণ রাইট, এর দায়ী সরকার অথবা যে কথা বলছে তার, জনগণের না। জি মনির ভাই, আপনি কি বলবেন? আমি আগেই আপনাকে বলেছিলাম যে আমাদের মহাসচিব বলেছে যে এইটা যদি আগে হতো তাহলে এই আইন হাতে তুলে নিত না, এটা আমি আগের ব্যাপারে বলেছি এবং সেটা করা উচিত ছিল। এই সরকারের কাছে এই যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের কয়েকটা মোটা দাগের দাবি ছিল, যে শহীদদের পরিবারের প্রতি গুরুত্ব দেওয়া, মানে তাদেরকে সহযোগিতা এবং তাদের পুনর্বাসন, কাউকে না কাউকে চাকরি দেওয়া, এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং তাদেরকেও পুনর্বাসন বা চাকরি দেওয়া। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর মানে কঠোর ব্যবস্থা করা এবং অপরাধীদেরকে গ্রেপ্তার করা, দ্রব্যমূল্যের দাম কমানো, এই মোটা দাগের কিছু ব্যাপার ছিল। এবং নির্বাচনটা সংস্কার সবাই চেয়েছিল এবং পাশাপাশি যতটুকু দরকার ততটুকু, সেইগুলো করতে পারেনি। আমরা এই কয়দিন টিভি খুললেই দেখতাম যে ব্যর্থতার কথা বলতেছে, অনেক উপদেষ্টাদের দুর্নীতির কথা বলতেছে, কেউ তদবির বাণিজ্য করে, একেবারে নাম উল্লেখ করে বলেছে মিরপুরে অমুকে উপদেষ্টার ভাই বাবা তদবির বাণিজ্য করে, অমুক জায়গায় বনস্মৃতিতে করে। এরপরে এই বিষয়গুলো, এবং এরা অথর্ব, কেউ বলছে এটা কার্যকারী হবে না, কোনো নামি দামি সাংবাদিক, যেমন মাসুদ কামাল সাহেব বলছে যে এই
16 বছরে যে অপদস্থ না হয়েছে, যেটা করতে চাইছিল শেখ হাসিনা ডক্টর ইউনূস সাহেবকে, উনি যদি এই উপদেষ্টাদের কথায় এখনো এইভাবে চলে, তাহলে উনি 6 মাসে সেই অপমান অপদস্থ হবে। এই বিষয়গুলো আসলে জনগণকে হতাশ করার কারণেই এই জনগণই করেছে। আমার বাসাটা সেদিন আমি 32 থেকে যাচ্ছিলাম গাড়ি নিয়ে, কাছেই 32-এর কাছেই আমার বাসা, তখন আমি গাড়ি থামিয়ে দেখলাম যে লোক আসতেছে। আমি একটু দূরে দাঁড়াইলাম যে এটা আসলে তো কি না কি, দাঁড়ানোর পরে দেখি যে একেবারে লোকজন আসতেছে এবং তাদের কথা বললাম। আমাকে ম্যাক্সিমাম লোক চিনে, যেহেতু আমি একটু বক্তব্য সব জায়গায় কড়াকড়ি দিতাম। আয়নাগরে গিয়েছি একাধিকবার, বেঞ্জির সময় গুলি খেয়েছি, ম্যাডামরা যেদিন বালুর ট্রাক দিয়ে আটকাইছে, তা লোকজন সালাম দিচ্ছিল। আমি দেখতেছিলাম যে আমরা এটা যারা পক্ষে না বা সরাসরি না, তারাও কিন্তু এসেছে কেন, তাদের কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনা এখনো যেন ক্ষমতায় আছে, তার দল যেন এখনো ক্ষমতায় আছে, এই ধরনের বক্তব্য দিচ্ছে। আমি শেখ হাসিনার যে বক্তব্যটা আমি 3-4 বার পুরো 50 মিনিট শুনেছি, 3-4 বার, রাত্র প্রায় 3টা পর্যন্ত শুনেছি। যে কোনখানে সে যে কথা বলে সেটা আগে যেন ক্ষমতায় থাকতে বলতো, ওইরকমই বলেছে এবং সম্পূর্ণ মিথ্যা, একেবারে নির্লজ্জ ভাবে, অনুতপ্ত নেই। এই ব্যাপারগুলোকেও আগের কয়েকটা বক্তব্য শুনেছে, তাদের লোকজন যেগুলো কথা বলতেছে। এবং বেনজির সাহেব তিনি বলেছে 90% লোক পুলিশে আছে, ডাক দিলে আসবে। জাহাঙ্গীর বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছে কি করবে না করবে, তার নাকি মনে করেন 14,000 একটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে মেসেজ দিয়ে কার্যক্রম করে। এই বিষয়গুলোকে যখন ধৈর্য হারাই ফেলাইছে, তখনই অনেকে এর চিন্তা করছে যে না, এটা আমাদের করা উচিত ছিল, ওই 5ই আগস্টই এরকম আওয়ামী লীগের ম্যাক্সিমাম বাড়িঘর গুলো ভেঙে দেওয়া উচিত ছিল। আমি জাতীয় পার্টির যখন শেষের দিন, তখন আমি ঢাকা ইউনিভার্সিটির কাছাকাছি চলে আসছিলাম। আমি হল ছাইরা থাকতাম এজিবি কলোনি। এরপর ওখান থেকে যাওয়ার সময় পরের দিন সকালবেলা দেখি যে দিদার নামে একজন জাতীয় পার্টির লোককে জবাই দিচ্ছে প্রেস ক্লাবের সামনে, একে ডাইরেক্ট প্রেস ক্লাবের সামনে জবাই দিল। তাতে হয়েছে কি যে ওই সমস্ত এলাকায় যত সন্ত্রাসী তারা একেবারে পালিয়ে গেছে বা আর কথা বলার সাহস পায় না। হয়তোবা এই আইন হাতে তুলে নেওয়া খুব খারাপ, কিন্তু তারপরও জনগণ মনে করেছে যে এর ছাড়া আর কোনো বিকল্প নাই, এই সরকার কোনো কিছুই করতেছে না। এবং তারা আরো বেশি, তাদের কাছে খটকা লেগেছে যে তারা শুনেছিল যে 626 জন হেফাজতে আছে যে কোনো সময়, কিন্তু সেইখানে একজন গ্রেপ্তার হয় নাই। এমনকি শেখ হাসিনার পরিবার বলতে শেখ পরিবার যা বুঝায়, সেই শেখ পরিবার কত সুন্দরভাবে বাংলাদেশ থেকে আগেই সরে গেছে, তাহলে তারা অবশ্যই ইঙ্গিত দিয়েছে যারা সরকার গঠন করেছে। এবং আপনারা সাংবাদিকরা অনেকেই তুলে ধরেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর আসিফ নজরুল সহ অনেকেই একে ডাইরেক্ট, আমি দেখলাম জনাব ইলিয়াস হোসেন, তারপর পিনাকি এবং কনক সরোয়ার, তারা ডকুমেন্টস দিয়ে যে এরা আসলে ভারত বসিয়েছে, বসিয়েছে, তাদের সাথে মিটিং করেছে, শপথ নেওয়ার আগে মিটিং করেছে, যার কারণে অনেকে হতাশ হয়েছে। হতাশ হওয়ার জন্য এটা হয়েছে। তবে আমরা আশা রাখি যে এই ধরনের একটা অপারেশন ডেভিল হান্ট দরকার ছিল। এবং যেটা আমার শ্রদ্ধাভাজন শিক্ষক নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার বলেছেন যে কয়দিন পর বিএনপি কে ধরবে, আমার মনে হচ্ছে যে সেই সিচুয়েশনটা 1-11 মতো হবে না। তবে আমি মনে করি যদি এই বর্তমানে 5ই আগস্টের পর বিএনপি কিছু লোক যদি লোভ নিয়ে এই আওয়ামী লীগের সাথে জড়িত থাকে, আপনি একটু আগে বলেছিলেন যে সারজিদ আলম বলেছে, সারজিদ আলম বলেছে, কিন্তু আপনি মূলত একটু আগে স্যার বলেছে যদি কম্বলের লোম বাঁচা হয় তাহলে কম্বল থাকবে না। আমি আজকে কতগুলো জিনিস যারা এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করছে, নাগরিক কমিটি, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখতেছিলাম, ঘর পর্যন্ত দেখতেছিলাম যে একটা দোচালা ঘর, মনে করেন নাম করা 1-2 নম্বরের, মানে যারা ছাত্র বৈষম্য বা নাগরিক কমিটিতে প্রভাব খাটাচ্ছে, 1 চালা 2 চালা ঘর এখন পর্যন্ত আছে। তো এখন তারা এর মধ্যে মনে করেন 100 কোটি টাকার গাড়ি, এই যে আপনি বলেছেন, কয়েকদিন পর্যন্ত পেপারে দেখেছি যে 14 জনের উপদেষ্টার নামই বলেছে যে তারা একাধিক গাড়ি ব্যবহার করতেছে, প্রত্যেকটা গাড়িতে 18 লিটার অকটেন নিচ্ছে প্রতিদিন, এবং সেই গাড়িগুলো ব্যবহার করতেছে। গাড়ির পিছিয়ে ড্রাইভার আছে, অন্য খরচ আছে, ড্রাইভারের খরচ আছে, আনুষঙ্গিক আবার মেনটেনেন্স খরচ আছে। এই যে এগুলো নিচ্ছে, এইগুলো আসলে যে কথা ছিল একটা নেবে, আইনগতভাবে নাকি একটা নেওয়া যাবে, কিন্তু সেইখানে এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে
জনগণের কাছেও মনে হয়েছে যেখানে লোভও কাজ করতেছে, যদিও সেই ভাঙচুর এটা সেটার মধ্যে নেতৃত্ব দিচ্ছে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন বা নাগরিক কমিটি, কিন্তু আমার কাছে মনে হয়েছে 90% লোক নেমে আসছে, সাধারণ পাবলিক দৌড়ে আসছে, তারা উৎসাহ নিয়ে এগুলো করতে চাইছে, কারণ তাদের মধ্যে ভয় আছে যে যদি আবারও ফ্যাসিস্ট এই খুনি হাসিনা কোনোভাবে না এসে পড়ে, তাহলে এই যারা মাঠ পর্যায়ে ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, এইগুলো ফুটেজ আছে, সেখানে অনেক কিছু তাদের ক্ষতি হয়ে যাবে, তাই তারা আইন হাতে তুলে নিতে বাধ্য হয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। আপনি দেখেন আজকে কিন্তু জামাতের আমির স্পষ্টভাবে বক্তব্য দিয়েছে যে নির্বাচন যত বিলম্ব হবে দেশের তত ক্ষতি হবে, এবং তাই নির্বাচন যত আগে হবে দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো, এটা কিন্তু আমির বলেছে। এর আগে উনি বিপক্ষে পক্ষে কথা বলতেছে, আজকে একটা বলতেছে, কালকে হয়তো বয়স হয়েছে সেটাও বলতে পারে, আর আসলে আনালে মনে করতে পারে যে এটা এখন বর্তমান সিচুয়েশনে দরকার, সেই জন্য উনি হয়তোবা বলতে পারে। এটা আমার কাছে মনে হচ্ছে এটা উনি সঠিক বলেছে, এবং জনগণের নির্বাচিত একটা সরকার আসলে এটা ভালো হওয়ার কথা। তাই আজকের যে বিষয়টা হচ্ছে যে মূল কথা হচ্ছে এত বড় একটা ধাক্কার পরও আমাদের বাংলাদেশি মানুষের মনের মধ্যে নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা এগুলো আসেনি, নৈতিকতা হারিয়ে ফেলেছে, মূল্যবোধ হারিয়ে ফেলেছে। কারণ আজকে সেইটা যদি না হয়, আপনাকে একটা বড় দাগের উদাহরণ দেখাই, যারা শহীদ হয়েছে, যারা কাতরাচ্ছে, আমার ছেলে 2 বার আমাকে নিয়ে গেছে পঙ্গু হাসপাতালে, কিছু না কিছু সহযোগিতা করে আসছে, অল্প কিছু লোককে 2 বার আমি বেডে বেডে গেছি, ভিডিও আছে আমার কাছে, কিন্তু তাদের যে কত কষ্ট, তাদের চিকিৎসা হচ্ছে না, তাদের যদি টাকা থাকতো, অনেকের পা কেটে ফেলছে, পাটা কাটা লাগতো না, হাত কেটে ফেলছে, হাতটা কাটা লাগতো না, তাই তাদের প্রতি, তাদের রক্তের উপর ভর করে যারা আসছে তারা কিন্তু অন্য কাজ লইয়ে ব্যস্ত, তারা কিন্তু তাদের দিকে, তারা আন্দোলন করে তাদের চিকিৎসা নেওয়া লাগছে। এখনো সেদিন শাহবাগে আবার আন্দোলন করতে নামছে সেই শহীদ পরিবার, সে আহত পরিবার। আমি যাচ্ছিলাম, আর যাইতে পারি না, তারপর আমি একটু নেমে দেখলাম যে অনেক সেই শহীদ পরিবার এবং আহত পরিবার। কেন এই আন্দোলন? এখানে অবশ্যই মুক্তিযোদ্ধা যেমন ট্রাস্ট, এই সরকারের প্রথমে উচিত ছিল এদেরকে সঠিকভাবে যাচাই বাছাই করে, তাদের তালিকা করে, তাদের জন্য ট্রাস্ট করা এবং যথাযথভাবে তাদের সাহায্য সহযোগিতা করা। কিন্তু আজকে দেখা গেছে 5 জনকে দিয়ে টিভি চ্যানেলে এসে তাদেরকে একটা ওই দলীয় রাজনৈতিক দলগুলো যেগুলো সবসময় করে থাকে, যে কম্বল দেয় 5টা, ক্যামেরা নিয়ে যায় 20টা, লোক দাঁড়ায় 100 জন, দাঁড়াইয়ে তারপর দেয় হাসি খায়, মানে হাস্যকর ব্যাপার। এখন এই মনে হয় যেন সেই ভিখারি ওনাদের সবাইরে দিচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে যায়। তাই আমার কাছে মনে হচ্ছে যে এটা ওনাদের গুরুত্ব দেওয়া উচিত ছিল, সেইটা কিন্তু দেয়নি। এবং আপনি দেখেন এই সরকারের স্পষ্টভাবে বলা উচিত ছিল যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার। আমি সেদিন একটা পেপারে দেখলাম 246টা আন্দোলন হয়েছে, আনসার আন্দোলন, এই শিক্ষক আন্দোলন। আজকেও আমি প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম ছিল জয়নাল আবেদিন ফারুক সাহেবের সাথে, তারপর আমি বক্তব্য শোনা যাচ্ছে না, কারণ পাদুকালারা আসছে, শিক্ষক আসছে, তাদের নিয়োগ দিতে হবে, এবং আর একটা গ্রুপ কারা যেন আসছে, ছাত্ররা, মানে প্রেস ক্লাবে ভরা। ওনারা কিন্তু এটাই বলতে পারতো যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, অনেক সিদ্ধান্ত আমরা নিতে পারবো না, আপনারা নির্বাচিত সরকার আসলে, আগেও তো আপনারা এটা ছিলেন, তখন এই দাবি দেওয়াগুলো বলবেন। এখন যদি আপনাদের দাবি থেকে রাস্তায় নামতে হবে না, আপনারা আমাদেরকে চিঠি দিয়ে যান, আবেদন করে যান, আমরা এগুলো সুপারিশ করব, বা আমরা কিছু কথাবার্তা বা এরকম রেখে যাব। কিন্তু সেইটা না করে এটা একটার পর একটা করতেছে। এতেও মানুষ, আজকে দেখেছি যে পুলিশ পরবর্তীতে বোঝায় কাউকে করছে, পুলিশ দেখলাম অনেক পুলিশ অ্যাকশনে যাচ্ছে, আবার একটা ছাত্ররা করছে, ছাত্রদের শাহবাগ পর্যন্ত নিয়ে আসছে। আমি আসার সময় মানে গাড়িটি আমার সামনে আসছে বিদায় আমি আসতে পারছি, নতুবা আমার আবার 4-5 ঘন্টা লেগে যেত। তাই আমি বলতে চাচ্ছি যে এই সরকার শুরুতেই কিছুটা ভুল করে ফেলেছে, এবং কিছুটা মানে যেগুলো দরকার ছিল সেগুলো করেনি। তাই এখন যতটুকু সময় আছে তাদের সেইভাবে দেখতে হবে। আমি ব্যক্তিগতভাবে দেশে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে ভঙ্গুর অবস্থা, বাজার দর নিয়ন্ত্রণে নেই, এবং সিন্ডিকেট আছে, দখল, চাঁদাবাদ চলতেছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বারবার বলতেছে শুরু থেকে, আমাদের এসকাইবি হলেই বলে যে সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, এদের কোনো দল নাই, এদেরকে ধরে আইনের আওতায় দেন, বহিষ্কার করেন। কিন্তু কিছু কিছু দল আছে উস্কানি দেওয়ার জন্য বলে যে
বহিষ্কার করলে কি শেষ হলো নাকি? বহিষ্কার করলে একটা শাস্তি না, আইনের হাতে তুলে দিতে আমরা কি ক্ষমতায়? এটা তো আমরা মূল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলতেছে যে তাকে ধরে আইনের হাতে দেন। কারণ কি, আমরা যদি ক্ষমতায় থাকতাম আমরা তখন বলতো মানুষ অভিনয়, কিন্তু আমাদের তো ক্ষমতায় না। এরা জি আরেকবার আসবো আপনার কাছে। জি জি আমরা ইমরান ভাই আপনার কাছে যাচ্ছি। আপনার কাছে আসলে আমাদের খুবই শর্ট প্রশ্নটা হচ্ছে, সচিব হতে গেলে অনেক এক্সপিরিয়েন্সের দরকার হয়। আজকে দেখলাম একজন উপদেষ্টাও বলছেন সচিব হতে গেলে ডেপুটি সচিবকে সচিব করা যায় না, অথবা এই সচিবকে সচিব পদমর্যাদায় দেওয়া যায় না, কারণ তার এক্সপিরিয়েন্সের ঘাটতি আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই সচিবকে যে চালাবে তার কোনো এক্সপিরিয়েন্সের দরকার নাই। কি মনে করেন, এইভাবে কি দেশ চলবে? না, এগুলি খরা যুক্তি। শোনেন, নেসেসিটি নোজ নো ল। অ্যাকচুয়ালি এটা তো আমরা সবাই জানি। আপনি বলেন ৭১ যুদ্ধের সময় জেনারেল ওয়াসিউদ্দিন ছিল, আরো অনেক সিনিয়র অফিসার ছিল। তো কর্নেল ওসমানীকে করা হলো সভাধিনায়ক, আর সেক্টর কমান্ডার গুলি সব ছিল মেজর জিয়া বলেন, মেজর শফিউল্লাহ বলেন, মানে সবই তো মেজর। এখন আরো এয়ারফোর্সে ছিল উইং কমান্ডার। এখন এই সমস্ত কথাবার্তা মানে হয় কি, এগুলো খরা যুক্তি, এগুলি ধোপে টেকে না। আর ব্রিলিয়ান্ট যারা মেধাবী তাদের কিন্তু খুব, আপনি তো, আমরা এই যে জেনজিদেরকে দেখতেছি, যেটা বুঝতে আমার লাগছে, আজকে হলো আমার ৬২ বছর বয়স, যেটা আমি ইউনিভার্সিটিতে বসে বুঝতাম, আমি দেখি আমার ছেলে এখন ওই ক্লাস 9-10-এ বুঝে এটা, বুঝছেন? এটা তো এখন ইনফরমেশন টেকনোলজি এমন ভাবে ডেভেলপ করেছে, এখানে ওই সমস্ত মানে যুক্তি আর ইয়া টেকে না, দোপে টেকে না। আর আরেকটা কথা হলো যে যেটা আমি বলি আপনাকে, এবং আমি সবসময় বলি, আমি রিতা রহমান আপাকেও বলবো, আমি আমার মনির ভাইকে বলবো, যে আপনারা ভাই যারা স্থানীয়ভাবে বড় নেতা বা কেন্দ্রীয়ভাবে বড় নেতা আছেন, দুর্বৃত্তকে আপনারা দলে জিরো করে দেন। আপনারা যদি জিরো করে দেন, আপনি দেখবেন আপনাদের তারেক রহমানও এটা মেনে নিবে। কারণ ইনফরমেশন কিন্তু তার কাছে সব নাও যেতে পারে। এখন ইনফরমেশনের একটা গ্যাপ হয়ে গেছে। একটা দল 15 বছর ক্ষমতায় নাই, তারপরে ইলেকশন নাই বলতে গেলে, তারপরে দেশের নেতা যে বড় চেয়ারপারসন খালেদা দিয়েছিল বলতে গেলে মানে কারাগারে এবং আইসোলেটেড, এবং তারপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল ইংল্যান্ডে। এখন হাজার হাজার লাখ লাখ কর্মীর নামে মামলা, তারপরে ছিল জেলে জায়গা ছিল না, যেখানে একজন থাকার কথা সেখানে 4 জনও ছিল, আমি যেটা শুনেছি। এখন বিএনপির পরে সংখ্যা অনুপাতে বিএনপি বেশি, কিন্তু জামাতের লোক অনেক খাবার করেছে, জেল জুলুম অত্যাচার তার অবিচার হয়েছে, এবং ইভেন সাতক্ষীরায় হয়েছে, আমাদের যে মনির ভাইয়ের এলাকায় হয়েছে, এটা অনেক অনেক জামাতের লোকজন মারা গেছে। তো এখন আমরা যদি যারা মানে জানি, কিন্তু এলাকার মানুষ কিন্তু জানে, আপনারা সার্ভে করেন না, আপনারা সার্ভে করেন, আপনারা একটা স্ট্যাটিস্টিক্স নেন যে কারা ক্ষতিগ্রস্ত, কারা দুর্বৃত্ত, তারা দুর্নীতিবাজ। কারণ যে সচিবের কথা বলেন আপনি আর যে জয়েন্ট সেক্রেটারির কথা বলেন, এগুলি তো মাল পানি কামিয়েছে, সব তো দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, বেগমপাড়া বানিয়েছে। সুতরাং আপনি এখন 2 মাস আগে বলবেন যে অমুকের তদন্ত করা হবে, দুদকে মামলা হয়েছে। ধরেন আমি ওই যে এসকে সুর ডেপুটি গভর্নরের কথা বলতেছি, তো ওনার বিরুদ্ধে বলা হলে পদক্ষেপ নিল, তো নিতে নিতে ওনার কাছে পেল 5 কোটি টাকা, ওনার ওই যে লকারে 5 কোটি টাকা সম্পদ, মানে গোল্ড টোল্ড, হীরা টিরা, ডায়মন্ড, বিদেশি মানে মুদ্রা। আসলে কি 5 কোটি? 5 কোটি তো গভর্নর তো সাহেব তো ডেপুটি গভর্নর তো ওনার একটা ম্যানেজারের কাছে ওনার লকারে আপনি পাবেন 100 কোটি টাকা। এখন ওনাকে সুযোগও দিয়েছে সরায় দাও। তারপরে এসকে সুরে ওখানে পাওয়ার পরে বলে কি, ওকে অন্যান্য ইতেও একটু চেক কর বাংলাদেশ ব্যাংকের। তো আমি চিঠি দিলাম যে আমরা আপনাদের লকার চেক করতে চাই, বলে ওনাদের কোনো লকারই নেই। হ্যাঁ, তো এইটা কি, এই সমস্ত মানে এগুলো তো ফান, দিজ আর ফান ফার্স। এগুলি বিএনপির এগুলো একটু মানে একটু শক্ত হতে পারে না? যত কথাই বলুক মনির ভাই আর রিতার আপা, আমি মনে করি বিএনপি কে শক্ত হতে, বিএনপি কে প্রেশার দিতে হবে। এসব ব্যাপারে ডক্টর ইউনূস কোঅপারেট করবে, ডাইরেক্ট বিএনপির এগুলি ইনভলভ হওয়া উচিত। এবং যত লোক পালিয়ে গেছে বিশেষ করে ইন্ডিয়াতে, এটা বিএনপির কর্মীরা যদি সবচেয়ে সাফার করেছে জামাত এবং বিএনপি। এই বিএনপি জামাত যদি একটু অ্যালার্ট হতো, একটু সচেতন আন্তরিক থাকতো, সন্ত্রাস গুন্ডা পান্ডা, বিশেষ করে ওই যে একটা কামাল ছিল একটা স্বরাষ্ট্রমন্ত্রী, ওই যে 1.5 কোটি টাকা নাকি প্রতিদিন পেত খালি আপনার ওই যে কারণ বাজার থেকে, আর কত টাকার বস্তা আল্লাহ জানে। তা আমি বললাম এই সমস্ত লোক পালিয়ে গেল কি আপনি মনে করেন এটা প্রশাসনও আছে, দলীয় লোকজন আছে,
এবং ওই এদের মধ্যে শোনেন আসল কথা কি, আওয়ামী লীগের থেকেই তো বিএনপি কিছু আসছে, বিএনপিতে আসছে না, আবার বিএনপি থেকে কিছু জাতীয় পার্টিতে গেছে, আবার ছোট ছোট দলেও গেছে। এখন পদ পদবি পায়নি, দল পরিবর্তন করছে। সবাই তো আর মুশির রহমান জাতীয় না মিয়া না, সবাই জিয়াউর রহমান না, সবাই ওই আরো শাহাদি না। কথার কথা মানে অনেকে রাজাকার হতে পারে, আপনি বলতে পারেন, কিন্তু তারা সৎ ছিল, দেশপ্রেম ছিল, এরকম প্রচুর। সবুর খান দেশপ্রেম ছিল। এখন আপনি খালি একটা ওই রাজাকারের একটা তকমা লাগাই দিবেন, বাস তারে আর ইয়ে করা যাবে না। এখন আবার ভুয়া রাজাকার, ওই যে আপনি শাখা চৌধুরী দিন পাকিস্তান ৭১ যুদ্ধের সময়, তাকে কিভাবে ফাঁসি দিয়ে দিল? বিএনপি একটা প্রতিবাদ করলো না, কিচ্ছু করলো না। তো বিএনপি কি রেডিমেড? এখন আমার কথা হলো বিএনপি 15ই আগস্টের বিপ্লবে যারা 1975 সালে ভূমিকা রাখছে, বিতর্কিত অনেক কিছু, কিন্তু বেনিফিটটা কে পেয়েছে? এটা কিন্তু বেনিফিটটা মেইনলি বিএনপি পেয়েছে। এখন আমাদের কথা হলো বিএনপি সবকিছুতে রেডিমেড চাবে, যে আমরা সরকারে নাই। তারে ভাই, আপনি সরকারে নেই, দেশের জনগণ না, আপনি একজন সচেতনশীল নাগরিক না, আপনার সবচেয়ে বৃহত্তর দল না। আওয়ামী লীগ কি আপনাদেরকে ধরে দেয়নি পুলিশের কাছে? ওই যে ছাত্র দল বলে জামাতের লোককে ধরে দেয়নি? তো আপনারা কেন ধরে দেন না? এরকম দেন না, ধরে দেখি না আমরা, কেন দেবেন না আপনারা? তা আসলে হয় কি, আমার মনে হয় কোঅপারেশন বা সিনসিয়ারিটির অভাব আছে। এবং আমাদের মধ্যে এখন দেখলাম ১,৫০০ পুলিশ নাকি মানে চাকরি ফেরত পাচ্ছে, কোর্টের আদেশের মাধ্যমে, নো প্রবলেম, অন্য ভাবে পাচ্ছে, আমাদের আপত্তি নেই। যাদেরকে বিএনপি করার কারণে বা জামাত করার কারণে চাকরি গেছে, অবশ্যই তাদেরকে চাকরি ফেরত দেওয়া উচিত। কিন্তু আমাদের সেনাবাহিনীতে কিন্তু এই স্কোপ নাই। আমাদের অফিসাররা কিন্তু কান্নাকাটি করছে, বাট কিচ্ছু হচ্ছে না। আমাদের অফিসারদের অনেকেরই পলিটিক্যাল কারণে তাদের প্রমোশন হয় নাই, তাদেরকে জেলে পাঠানো হয়েছে, গুম করা হয়েছে, তদন্ত ছাড়া তাদেরকে এফডিসিএম ছাড়া বের করে দেওয়া হয়েছে। কাগজে কলমে এফডিসিএম, আসলে কোনো এফডিসিএম হয় নাই, কোর্ট মার্শাল হয় নাই। আমাদের এরকম প্রচুর অফিসার আছে। এগুলি ব্যাপারে তো বিএনপি একটু বক্তব্য দেখ না। আমরা হলো বিএনপি টু আমাদের তারা ডিফেন্সের সাফারার বা আমলারা তারা সাফারার সৎ, বা মানে তারা আওয়ামী লীগ না করার কারণে বা আওয়ামী লীগের ইলিগাল আদেশ, হাসিনার ইলিগাল আদেশ না করার কারণে তাদেরকে একটু বিএনপি ইয়া করুক। আমার কথা হলো মরাল সাপোর্টটা দেখ। এটা ডক্টর ইউনূসকে যদি তারা একটু সহযোগিতা করে, আমি মনে করি তাহলে এই যে আগামী যে কি বলে হান্ট টান্ট যাকেই চলে, শোনেন, ডেভিল হান্ট নাম খুব সুন্দর, দিস এ কোড ওয়ার্ড। এখন এই অপারেশন ডেভিল হান্ট বলেন আর টর্চ লাইট বলেন আর ওই যে অমুক কিছু বলেন, শতান হান্ট, এই বিষয়ে বলেন আওয়াজ বোকাওয়াজ, এগুলি কিছু না। আপনি এখন মোল্লারে রাখবেন ডিআইজি, যে আওয়ামী লীগের আমল সন্ত্রাস করছে, 100 কোটি টাকার মালিক আসাদুজ্জামান চলে গেল, এই যে ডিএমপি কমিশনার, মানে এই কয়েকদিন আগে, তার আপনি বলতেছেন না মানে তা অনেকে বলে টাকার খেলা হচ্ছে, লেনদেন হচ্ছে। তো এখন এইগুলি তো দুর্বৃত্ত এবং দুর্নীতি, দুর্নীতিবাজ এবং দুর্বৃত্ত, এই দুইটাকে ধারে মূলে বের করে দেন, প্রেসার দেন, সরকারকে বলেন আপনারা যে ভাই ইলেকশনের জন্য রেডি হন, প্লাস দুর্নীতিবাজ আমলা এবং দুর্বৃত্ত রাজনীতিবিদ এইগুলিকে আপনারাই কর্মীদের কাছে নামতান। মানে যে অনগ্রাউন্ডে কর্মীরা, তাদের কিন্তু এলাকার এমপি ক্যান্ডিডেট কে হওয়া উচিত তারা কিন্তু জানে, কে উপজেলা চেয়ারম্যান হওয়া উচিত তারা কিন্তু জানে, এবং তারা ভালো লোকটার নামই বলবো। আপনারা এগুলো ভোট নেন, দেখবেন। তা আমি মনে করি আপনার গোয়েন্দা সংস্থার উপরে নির্ভর করবেন না, গোয়েন্দা সংস্থা পলিউটেড। আর গোয়েন্দা সংস্থা, আমি একটা কথা শেষ না করে পারতেছি না, যেটা তো এরা আর্মি সংক্রান্ত, সেটা হলো প্রধান উপদেষ্টাকে না বলে নাই। এটা আসলে হয় কি, আর্মির কতগুলো সিস্টেম আছে। এখন আপনি জানেন আসলে ডিজি ভাই আগে ছিল সরাসরি শেখ হাসিনার আন্ডারে, ওখানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপয়েন্টমেন্ট হতো, ঠিক আছে। তাদের উদ্দেশ্য সার্ভ করা, যেটাকে অ্যাকচুয়ালি নিউট্রালি কাজ করার কথা, সেই প্রতিষ্ঠানটাকে একটা টোটালি রানিং সরকারের বা রুলিং গভর্নমেন্টের একটা দাস বানিয়ে ফেলেছিল। এখন ওখানে যতটুকু সম্ভব সেনাপ্রধান অনেকটা কারেকশন করতেছে, কিন্তু তারপরে হয় কি, এখন এই যে মিডিয়াতে সেনাপ্রধান সম্পর্কে এমন কথা বলা হয়, তারপর শুনতেছি কি আওয়ামী লীগ কমান্ডো রেডি করছে সেনাপ্রধানকে নাকি মেরে ফেলবে অমুক সমুক। আরে এটা কি মগের মূল্য? আমরা কি বসে থাকবো? আমরা কি আঙ্গুল চুষবো? শোনেন, মানে আমরা জানি ওয়াকার হাউ ইজ ওয়াকার আমাদের ছোট ভাই, কিন্তু ওয়াকার যে সৎ মানুষ, ইমানদার লোক, এটা আমরা জানি। সুতরাং যত কিছু আপনি বাইরে বলেন, ওয়াকারের যদি ওই ব্যাপারে কিছু হয়, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এন্ড বিলো উইল নট লিভ দেম, নোবডি ক্যান স্পেয়ার, আই টেল ইউ। এটা সিম্পল। আমি এইখানেই মেসেজ দিলাম, মেজর এন্ড বিলো, এবং আমরা যারা রিটায়ার্ড কমিউনিটি, উই আর উইথ জেনারেল ওয়াকার। এবং ওয়াকারের কিছু নরম দেল, আপনি বলতে পারেন নরম দেল, এবং 100% কনফার্ম হয়ে সে কাজ করতে চায়, তদন্ত এবং ইয়ে করে। এখন তদন্ত আপনি যাকে দিয়ে করাবেন অন গ্রাউন্ডে, তারা তো ভাই ফিল্ড আমার ওই যে একজন হাবিলদার টাইপের বা সার্জেন্ট টাইপের লোক,
সে তো ভাই অতটুকু রিলায়েবল না। এখন এইগুলি আমাকে বুঝতে হবে এবং আমাদেরকে সময় আসলে বিতর্কিত যে তালিকাটা আসছিল প্রধান উপদেষ্টার সাথে ভিজিটে আসবে, এখানে অনেক সময় আমাদের গোয়েন্দাদের কাছে রিপোর্ট থাকে, বিতর্কিত লোক থাকে কিছু, এবং কিছু সংবাদ কর্মী থাকে, আপনারা হয়তো জানেন অনেকেই, আবার অনেকে জানেন না। এখানে গোয়েন্দার কাবারে বিভিন্ন দেশের এজেন্ট থাকে এখানে, হ্যাঁ, এরা কিন্তু তথ্য নিয়ে যায়। এখন এটা তো ইন্টারন্যাশনালি এটাকে ছবি দিয়ে দিবে। আপনার নেত্র নিউজ তো যা করতেছে বুঝলাম ভালো কাজ, কিন্তু কিছু আছে আবার বাড়াবাড়ি আছে তাদের। পিনাকিরও অনেক কথার মধ্যে বাড়াবাড়ি আছে, ইলিয়াস হোসেনরও কথার মধ্যে অনেক বাড়াবাড়ি আছে, অল অর নট ফ্যাক্ট, কিছু কিছু হলো বাড়াবাড়ি। এখন যখন মাহমুদুর রহমান কথা বলে আমার দেশের, আমি কিন্তু ওইটা অথরিটি হিসেবে ধরি, আমি আপনাকে বলি, কারণ মাহমুদুর রহমান কিন্তু তাকে আমি একটা অথেন্টিক লোক হিসাবে ধরি। এই জন্য আমরা মনে করি সবার কথায় আমরা জাম্প না করে, তারপরে সাংবাদিকদের মধ্যে আমি এরকম বললাম গোয়েন্দার কাজ করে, তারপরে আবার মানে কিছু আছে যাদেরকে আমার পার্শ্ববর্তী একটা দেশ আছে আপনি জানেন, সুতরাং তাদের প্রতিনিধি এখানে আসতে পারে, টিমের সাথে থাকতে পারে। আমরা ইন্টারন্যাশনাল মিডিয়ার মানবাধিকার কর্মী এই হিসাবে যাব, আমাদের মানবাধিকার কর্মীরা অনেকে পেইড, এবং অনেক সংবাদ আপনি দেখেন আজকে মিডিয়াগুলি বাংলাদেশের সবসময় যারা শেখ হাসিনার স্তুতি গাইতো, আওয়ামী লীগের স্তুতি গাইতো, ভারতের স্তুতি গাইতো, সেই সাংবাদিক এখন পুরো পোল্টি মারছে ভাই। মানে 69 হয়ে গেছে, 9-6 হয়ে গেছে, 6-9 হয়ে গেছে। এখন এই যে আমাদের যেটা কালার বদল, ওই স্যার বললো কলিমুল্লাহ স্যার যে রং বদলায়, আমাদের আসলে হয় কি ওই যে গ্লাসের মানে পানি আমরা ঢালি আর গ্লাসের রংটা পাল্টায় যায় আর কি, অথবা গ্লাসটা কাচের বিভিন্ন রঙের পানি ঢালি। তো এইটা হলো আমাদের আমি তো মনে করি যাই মানে সেনাপ্রধান না বলার প্রশ্নই ওঠে না, কারণ ইজ নট এ মানে ম্যান অফ লাইক দ্যাট, ওই নেচারেরই না। আর সে কমিটমেন্ট করা, কথা দেওয়া। আর একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু কোরআন শপথ করা, সেনাবাহিনীতে যারা চাকরি করে উই টেক ওথ অন কোরআন, বা যার যে ধর্ম বই সেটা হাতে রেখে। সুতরাং আমাদের কিন্তু ওইটা এখনো আমাদের প্রতিষ্ঠানটাকে আপনারাই দেখেন, আমাদের কি সমালোচনা বেশি করেন, আবার আমাদের কি চান ক্রাইসিস হলে দেশের। সুতরাং ইউর এক্সপেকটেশন ইজ মোর, কিন্তু আমরা কিন্তু নষ্ট করিনি। এটা নষ্ট করতে আপনাদের পলিটিক্যাল লোকজনই, সেটা এক ব্যক্তি হোক, 2 ব্যক্তি হোক, 3 ব্যক্তি হোক, আর্মিটাকে কিন্তু পলিটিসাইজ করছে পলিটিশিয়ানরা। আর আমলারা কি বলে শুনবেন, আমলারা বলে সিংহভাগ তো বাজেটের সবই আর্মি খেয়ে ফেলে। আরে ভাই তুই কি জান দিবি নাকি, তুই কি যুদ্ধ করবি? আমি কি আর্মি টাকা খেয়ে ফেলে মানে কি? আমি যখন একটা প্লেন কিনি, একটা প্লেনের দাম, ফাইটারের দাম 400 কোটি টাকা, 500 কোটি টাকা, হ্যাঁ 200 কোটি টাকা, মিসাইলের দাম 25 কোটি টাকা। তা আমি এটা কি আমি আমার জন্য কিনি? তো তোর দেশের জন্য তো কিনি। এখন আমলারা বলে ওনারা সব খেয়ে ফেলে, যেটা থাকে ওখান থেকে আমরা 2%, 7% যেটা আমরা পলিসি করছি ওইভাবে পাই। এই যে কি বলে পিপিপি, কি বলে পাবলিক কি মানে, হ্যাঁ এখন এই হলো তাদের ভাষ্য, মানে ফিলিংস অফ আর এখন আপনি চিন্তাই করতে পারবেন না যে সিভিল আমলা এদেরকে আপনাকে ওই যে তাদের যে মানসিকতা, এইটা মানে অবশ্যই পরিহার করতে হবে, মগজ ধোলাই করতে হবে। এটাকে মগজ ধোলাই না করলে হবে না, না হলে আবার যেরকম সেরকম থাকবে, তবে ছাত্ররা দিবে না। আই এম শিওর স্টুডেন্ট উইল নট অ্যালাউ। থ্যাংক ইউ ভাই। জি 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 ইমরান ভাই, আমরা আরেকবার আসবো আপনার কাছে। আমরা সেনাবাহিনীকে অতিরিক্ত ভালোবাসি বলে একটু সমালোচনা করি, বিএমপি কেও ভালোবাসি বলে সমালোচনা করি, যাদের সমালোচনা করি না তাদেরকে আমরা ভালোবাসি না। এটা হচ্ছে মানে আমাদের নীতি। তো আসলে ওই হিসাবে আপনারা দেখেন না, আমরা দেখছি, আমরা জানতাম যে শেখ হাসিনাকে ভারতের 2টা অপশন ছিল, আমরা তো জানি, আমরা টক শোতে অনেক হাজার কত শতবার বলছি শেখ হাসিনাকে 2টা অপশন, 1 অপশন মেরে ফেলতে হবে, 2য় অপশন তাকে অন্য দেশে নিয়ে যেতে হবে, তা না হলে পিলখানা হত্যাকাণ্ডের জন্য ভারত নিজে ফেসে যাবে। এবং শেখ হাসিনাকে অন্যরা যে মানুষই হোক, সে যেই হোক, সে শেখ হাসিনাকে পার হতে সহযোগিতা করছে, যেই কারণে আমরা মাঝে সাথে একটু ক্ষিপ্ত হয়ে আপনাদের এগেনস্ট বলি। আপনারা কিছু মনে করেন না, আমাদের তো ভাই রাগ আছে, আমাদের তো শরীর নাকি, আমাদের একটু রাখতেও দেবেন না। এটা হলো এই শোনেন ভাই, অ্যাকচুয়ালি আমরা কিন্তু আপনাদের বাইরে না, যখন সাগরের ঢেউ আসে তীরেও কিন্তু ঢেউ লাগে। এখন আমরা তো এই সোসাইটির বাইরে না ভাই, আমার ভাই তো আপনি, আপনার ভাই আমি, তো আমরা তো সবকিছুর নেগেটিভ পজিটিভ দুইটাই ইম্প্যাক্ট পড়বে, এটাই তো মানে স্বাভাবিক। থ্যাংক ইউ ভাই। জি জি জালালি ভাই, আমাদের অনুষ্ঠান একটু বেশি হয়ে গেছে, বেশি সময় হয়ে গেছে, তো আমি সংক্ষিপ্ত করব। আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যেখান থেকে দেখতেন শুনছেন। ভাইয়া আমার একটু জানার খুবই ইচ্ছা, নাহলে আমি নাড়তে পারতেছি না, সংস্কার ইন্টারগ্রেটিভ সাইন 1, 2, 3
এটা এই একটা ইয়ে চাচ্ছি না, ওই সংস্কার বলতে আসলে সংস্কার কে করবে? ফারুকি করবে? মানে সংস্কারটারে ডিপলি ফ্লোরাইজ করা হচ্ছে। যাই হোক, হ্যাঁ, ওইটা হচ্ছে মানে ওইটা সংস্কারটা কে করবে? মানে ওই উপদেষ্টা যে হচ্ছে লাল গালিচা পরে ওই যে ড্রেন পরিষ্কার করতে যায় লাল গালিচা পায়ে দিয়ে। আমি আর সময় নেবো না। তো মূল আলোচ্য বিষয় হচ্ছে উপদেষ্টা ও সচিবদের গাড়ি বিলাস। তা আমি মাত্র 4টা লাইনই বলবো, আমি আর ওইদিকে যাচ্ছি না। তার আগে একটু কথা বলে, এই যে অপারেশন চলতেছে সেটা সম্পর্কে মন্তব্য 2-4 দিন পর্যন্ত আগ পর্যন্ত মন্তব্য করা উচিত হবে না। তবে আসলে অপারেশন চালানো উচিত ছিল প্রথমত আইন ও প্রশাসন বিভাগে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ফ্যাসিস্ট দূষকদের ডাল ভাতের ব্যবস্থা অতি দ্রুত আরো কয়েক মাস আগে করা উচিত ছিল। দ্বিতীয়, উপদেষ্টা মন্ডলীতে একটু এই অপারেশনটা চালানো উচিত ছিল, তখন ভিত্তিটা মজবুত হয়ে যেত। আর ভিত্তি মজবুত হওয়ার পরেই সেনা ও পুলিশ বিভাগে অপারেশন চালালে ভিত্তিটা 90% স্ট্যান্ড স্টিল হয়ে যেত, যা জাতির জন্য কল্যাণকর হতো। পরিশেষে আমি ছোট্ট আমার একটা অভ্যাস ভাই, মানে রাস্তাঘাটে হাঁটলে আমি পাই, ওই ছেঁড়া পত্রিকা পড়লে পাই। এই দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী বলতেছেন বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আছে। এই দেখেন, এটা বোধহয় পরশু আমি আমার বাড়ির সামনে প্রাইমারি স্কুল এখানে পেয়েছি। আমি আমার সামরিক ভাইয়ার কাছে জানতে চাচ্ছি কিসের জিজ্ঞাসা একটা বেয়াদবি, প্রশ্ন করছি, একটা বেয়াদবি শব্দ। জিজ্ঞাসা যে উনি তো বললেন জনগণের প্রতি বিভাগের প্রতি। আর 2 কোটি টাকার ব্যাপারে আপনারা জানেন, কুয়েতের একজন আমির দিয়েছিলেন এতিমখানার জন্য। খালেদা ম্যাডাম যে কি জন্য এটা এতিমখানার ফান্ড করে রাখলেন না, এটা মিস্টেকটা আমার কাছে খুব ভালো লাগলো না। যাই হোক, এই 2 কোটি টাকা বর্তমানে বোধহয় 13-14 কোটি টাকা হয়েছে। এই 2 কোটি টাকা অনেক বিএনপির কর্তৃপক্ষ চাইলে যে ফেরত দেবেন, না ফেরত দিলে হবে না। অথচ লক্ষ কোটি টাকার অর্ধেক যদি ওই চুরেরা দিয়ে দিত, আমরা জাতি মাফ করে দিতাম। যাই হোক, 2 কোটি টাকার জন্য যদি এত বছর জেল, জামিনহীন জেল, বিদেশ যেতে গমন, তাহলে ছোট্ট একটা শেষ শব্দ, উনার চা টং টং করে বানিয়ে দিত 2টা, একটা 600 কোটি টাকা, 650 কোটি টাকা, আর একটা হচ্ছে 400 কোটি টাকা। এই টাকা উনার চা বিক্রেতা, যিনি উনার চা বিক্রেতা কি করছে না করছে এই খোঁজ রাখতে পারেন না। হাউ ক্যান বি পসিবল লিড এজ এ কান্ট্রি প্রাইম মিনিস্টার? তিনি কিভাবে সেটা করতে পারেন? আসসালামু আলাইকুম। মনির ভাই, এই দল ভাই একটু ওনার প্রশ্নটা একটু আমি বলি, এটা হয়তো মনির ভাই বলবে কিনা আমি জানি না। অ্যাকচুয়ালি যেটা আপনি 2 কোটি টাকার যেটা জিয়া অরফানেজ ফান্ডের টাকা, ওটা কিন্তু মিডল ইস্ট থেকে আসছিল। ওটা কিন্তু জমি কেনার জন্য টাকাটা তোলা হয়েছিল। কামাল সিদ্দিকী ছিল তখন ওইটার একটা এক্সিকিউটিভ কমিটির মধ্যে হেড বাইরে। অ্যাকচুয়ালি ওই টাকাটা কোনো খারাপ উদ্দেশ্যে তোলা হয় নাই এবং ওই ল্যান্ডটা পরে কেনা হয় না। আমি যেটা বলতেছি আপনি এটা চেক করেন। এইটা হলো টোটালি একটা ফালতু কেস, এবং এটা বোধ হয় 1/11 সময়ে আমাদের লোকজন এটা করছে, ডিজিএফআই এর লোকজন, দুষ্ট যেগুলি অফিসার, এদের মধ্যে একটা আছে, আমি নাম বলতেছি না এখানে। তো এখন এইগুলিকে আপনার যে ম্যাডাম খালেদা জিয়ার অনেস্টির ব্যাপারে, জেনারেল জিয়ার অনেস্টির ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা আপনার যারা মনে করেন তাদের জানার ঘাটতি আছে। ধন্যবাদ। জি মনির ভাই আপনার সংক্ষিপ্ত প্রশ্ন ভাই। জি ভাই। জি ধন্যবাদ দাউদ ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের দেশে যারাই ক্ষমতা যায় তারাই বিলাসিতা গা ভাসিয়ে দেয়। আমরা সারাদিন বললে এটা কেউ কানে নিবে না। আমার প্রশ্ন, মনির ভাই বললেন যে তত্ত্বাবধায়ক সরকার বা ইউনিট সরকার কেন বলে নাই যারা দাবি নিয়ে এসেছে যে পরবর্তী সরকারে আপনার দাবি পূরণ করবে, আমাদের কাছে দরখাস্ত দিয়ে যান। তো উনারা কেন বললেন না যে আমরা তো পরবর্তীতে ক্ষমতায় আসবো, আমরা আপনাদের সব দাবি দাবা মেনে নিব, আপনারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না? তাহলে আর আগামীতে যে নির্বাচন আসতেছে, বিএনপি কতটুকু মানুষকে গ্যারান্টি দিতে পারতেছে যে সন্ত্রাস চাঁদা মুক্ত দেশ গঠন করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবে? আর যে নির্বাচন হবে, বিএনপি বর্তমানে যদি 6 মাস পরে নির্বাচন হয়, বিএনপির কতটুকু প্রস্তুতি আছে নির্বাচনের? ধন্যবাদ আপনাদের সবাইকে। জি আরেকজন আছে মুকুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি
জি মুকুল, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি শুনতে পাচ্ছেন না। আচ্ছা, আমরা আমাদের অনুষ্ঠান আসলে অনেক বেশি বড় হয়ে গেছে, আমরা বেশি করব না। আমরা সরি, আমরা আসলে বেশি বড় করে ফেলছি। তো আমি আসলে রিতাম আপু, আপনার শেষ বক্তব্য এবং সাথে একটু অ্যাড করবেন। আমাদের আসলে সবসময় প্রশ্ন তো অনেক, তো আসলে না করে পারছি না। আমাদের প্রেস সচিব ভারতের কোনো একটা মিডিয়াতে, আমি নাম বলে দিই, রিপাবলিক বাংলাতে, যে বিএনপির একজন নেত্রী সম্পর্কে যেই ভাষা, তোমার যে অঙ্গভঙ্গি, মানে মুখের যে ভঙ্গি, এই ভঙ্গি আমার কাছে ভালো লাগেনি। এবং তিনি রিপাবলিক বাংলায় যে প্রমাণ করা ট্রাই করছেন রিপাবলিক বাংলা একটা জেনুইন টেলিভিশন, এটা এক প্রকার রাষ্ট্রদ্রোহিতার সামিল। কি বলবেন আপনি? জি আপু। মনে করি যে এটা খুবই অন্যায় হয়েছে, কারণ রিপাবলিক টেলিভিশনটা কারা দেখেন জানেন বাংলাদেশে? গোপালগঞ্জের প্রত্যেকটা মানুষ যারা হচ্ছে অন্ধের মতো কিছু জিনিস বিশ্বাস করে, তারা ছাড়া আমার মনে হয় না রিপাবলিক টিভি বাংলাদেশের কোনো নাগরিক দেখে। তো সেখানে তার যাওয়াটা আসলে একটু প্রশ্নবোধক, একটু কেমন যেন ভালো পছন্দ হয় না। তার তো যাওয়ার কথা ছিল না। যাই হোক, এখন শেষ কথা হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতিটা আমরা মানে কোয়ালিফাই করি বিভিন্ন ভাবে। বাংলাদেশে আজকে যে পরিস্থিতি, আমি বলবো যে 5ই আগস্টের আগে যে পরিস্থিতি তার থেকে শতগুণ ভালো। কিন্তু ভালোটাকে ভালোভাবে এগিয়ে যেতে দেওয়া হচ্ছে না। এটার পিছনে বহু কারণ আছে, আমরা বহু আলোচনা করেছি। এখানে আমার সহ আলোচকরা খুব সুন্দর সুন্দর কিছু পয়েন্ট তুলে ধরেছেন। কলিমুল্লাহ ভাই যথারীতি কয়েকটা দিক, নতুন দিকের কথা উল্লেখ করেছেন। তো আসলে আমি মনে করি যে ভালোটাকে ভালো থাকতে দেয়া হবে না, এরকম উদ্দেশ্য একটা মহলের আছে এবং তারা সেই উদ্দেশ্য নিয়েই কাজ করছে, কিন্তু এটা পারবে না। 1977 সালে যেমন পারেনি, তেমন এবারও পারবে না। এই পরিবর্তন আসবে এবং ভারতের আগ্রাসন এখানে স্থগিত হবে। ভারত তাদের আগ্রাসন চালাতে পারবে না, তারা আমাদের রক্তটাকে শোষণ করে নিতে পারবে। আজকে এই যে দেখেন, আমরা বলি ভারত আমাদের সব থেকে বৃহত্তর প্রতিনিধি, আমাদের প্রতিবেশী। প্রতিবেশী পরিবর্তন করা যায় না, খুব মজার গিমিক আছে কিন্তু এখানে। ভারতের সঙ্গে আমাদের সব থেকে বৃহৎ বর্ডার হচ্ছে তাদের 7 বোন। এই 7 বোনের কেউই ভারতের সঙ্গে থাকতে চায় না, এটা আমাদের বোঝা দরকার। এবং এই কথা বলেই কিন্তু ডক্টর ইউনূস প্রথমে ক্ষমতা গ্রহণ করেছিলেন, যে আমাদের এখানে যদি অস্বস্তিকর পরিবেশ বা এখানে যদি বিশৃঙ্খলা তৈরি মানে বিরাজ করে, তাহলে ভারতেও সেটা প্রভাব পড়বে। এটা কিন্তু খুব সুন্দর একটা এবং শক্ত একটা মেসেজ ছিল। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমরা আসলে মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাই, আমাদের নানান রকমের সংকট হয়, কারণ আমাদের নানান রকম আলোচনাগুলা, আমার মনে হয় অনেক সময় আলোচনাগুলো বিভ্রান্ত হয়ে যায়, বিভিন্ন নানামুখী হয়ে যায় বলে লোকজন, যেমন আমরা, আমাকে খুব সুন্দর করে দাউদ বলছিল যে আপগ্রেড করতে হয় সবকিছু, তাই না? আসলেই করতে হয়, প্রত্যেকটা জিনিস আপগ্রেড করতে হয়। আপনি আপনার শরীরে চেক আপ করলেন, 6 মাস পরে বা 1 বছর পরে আরেকবার করতে হয়, তাই না? কারণ ওই চেক আপটা মানে দীর্ঘস্থায়ী হয় না। আপগ্রেডেশন যেটা হচ্ছে, এই আপগ্রেডেশনটা আমাদের মধ্যে হয় না, আমাদের মন মানসিকতা। এটার মূলে কিন্তু কারণ আছে, মানুষের কিন্তু আস্থার বিশ্বাসের জায়গাগুলো খুব নড়বড়ে হয়ে গেছে। গত 15 বছর বা 17 বছরে এত কিছু হয়েছে, বা আরো তার আগে আপনি জাতীয় পার্টির জামানাটা দেখেন, ওই সময়টা, ওই রেজিমটা দেখেন। সেই সময় তো দুর্নীতিকে ইনস্টিটিউশনালাইজ করা হয়েছিল, তাই না? প্রথম বাংলাদেশে দুর্নীতিকে ইনস্টিটিউশনালাইজ করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব, এবং তার পরবর্তীতে এটাকে একেবারে শক্তভাবে ইনস্টিটিউশনালাইজ করেছিল হচ্ছে এরশাদ সাহেব। এবং তার পরিণতিতে এই যে পরবর্তীতে 96 পরে যখন আওয়ামী লীগ আরেকবার ক্ষমতায় আসলো, সেটা হচ্ছে 2009 সালে, তখন তো তারা একটা সাংঘাতিক তারা একটা, ওই যে বলে না যে রক্তচোষা যোগ শরীরের ভিতরে একবার ঢুকলে ওটাকে বের করা যায় না, ওরকম তারা আমাদের রক্তগুলো শোষণ করতে থেকেছে এবং দেশটাকে কোথায় নিয়ে গেছে। আজকে এই যে জঞ্জালগুলোকে পরিষ্কার করা অত সহজ না। আমরা জানি, আমরা সেই সময় আলোচনা করেছি
তারা তাদের যে দুষ্কর্মগুলোকে সাধন করবার বা সফল করবার জন্য তারা 3-4টা লেয়ারে তাদের লোক ঢুকিয়েছে। এবং তাদের লোক কারা? যাদের কোনো যোগ্যতা নাই, যাদের কোনো কনসিয়েন্স বিবেক নাই, সেই সব লোককে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রেখেছে। তারা শুধু বুঝে যে ওই পয়সা বা তাদের হালুয়া রুটি কি করে পাবে, বা তারা আরো কোথায় কি ক্রয় করবে। জনগণ, দেশ, মানুষ তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। এই জিনিসগুলোর জন্য আমাদের কিন্তু একটু সহনশীল হতে হবে। হ্যাঁ, অনেক ভুল হচ্ছে, অনেকের দোষ হচ্ছে, তবে কালপ্রিট গুলোকে চিহ্নিত করে রাখতে হবে যে কারা আমাদের শত্রু। এই শত্রুদের সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ না। এটাই আমার শেষ কথা। ধন্যবাদ দাউদ। জি 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 ম্যাডাম। জি, আমরা হচ্ছে কলিমুল্লাহ স্যার আপনার কাছে যাব আপনার শেষ বক্তব্য সাথে স্যার আমাদের একটু শিখাবেন যে আপনার ছাত্র তো আমরা, আমাদের একটু শিখান যে স্যার সবাই কেন রাজনীতি করতে হবে, সবাই কেন নীতি নির্ধারণ করতে হবে। দেশে 2টা অপশন আছে, হয় বিসিএস ক্যাডার না হলে রাজনীতি। রাজনীতি মনে হচ্ছে ওপেন বিজনেস, বিনা পয়সায় আপনি বিজনেস করতে যাবেন, কোনো পয়সা লাগবে না, এখানে আসেন একটু বয়ান মারেন পলিটিশিয়ান হয়ে যেতে পারবেন, চাকরিও লাগবে না, এখানে বয়ান মারলেই চলে। জি স্যার, এইভাবে কি দেশ চলতে থাকবে কতদিন স্যার? ধন্যবাদ। দেখুন, আমরা সবাই আমাদের মোহাম্মদ রফিকের সেই কবিতাটি হয়তো পড়িনি, কিন্তু এটি ব্যাপক আলোড়ন তুলেছিল এরশাদ শাসন আমলে। সব শালা কবি হবে, পিঁপড়ে গো ধরেছে উড়বেই, বন থেকে দাতাল শুয়োর রাজাসনে বসবেই। এবং এই কবিতাটি তিনি লিখবার কারণে জেনারেল এরশাদ আপনার প্রয়াত প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর জামাতাকে, তিনি ফুল কর্নেল ছিলেন, সাভারে 9 ডিবে কর্মরত ছিলেন, তাকে পাঠিয়েছিলেন ওনার কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করতেন। তো যখন কর্নেল মহোদয় তাকে জানতে চাইলেন তার কাছে যে আপনি কি বোঝাতে চেয়েছেন, তিনি সাফ জবাব দিয়ে দিলেন, দেখেন ভাই, আমি তো জেনারেল এরশাদকে কবি মনে করি না, সুতরাং তাকে নিয়ে কবিতা লেখার তো কোনো স্কোপই নেই। এই জবাব পাওয়ার পরে কর্নেল মহোদয় বেশি সময় নেননি, ফিরে এসে তিনি তার শ্বশুর মহোদয়ের সঙ্গে পরামর্শ করলেন, করে জানিয়ে দিলেন যে ঠিক ওইভাবে যদি বলেন তাহলে জেনারেল মহোদয় কুপিত হবেন। তিনি বললেন যে কবি জানান দিয়েছেন যে তিনি এটা এরশাদকে নিয়ে লেখেন। তো এই যে উপস্থাপনার ব্যাপারটা ম্যাটার করে। আর যে উচ্চাসনে বসে সে ভেবে নেয় যে সে এটা যোগ্য, কারণ বিধিলিপি তাকে সেই জায়গাটায় এনে দাঁড় করিয়েছে। তো সুতরাং তার গ্রুমিং হয়েছে কিনা, তিনি এটার উপযুক্ত কিনা, ডেলিভার করতে পারবেন কিনা, ট্রাবল শুটিং করতে পারবেন কিনা, সেই বিবেচনা তো পরে। আর ওই রকম একটা অ্যাপেক্স জায়গায় যদি একবার বসে যেতে পারেন, অমল ঢবল জায়গায়, তখন আপনি সর্বাত্মকভাবে চেষ্টা করবেন কিভাবে সেটা প্রলং করা যায়। এবং সেই জন্য তাকে দোষ দিয়ে লাভ নেই। আর তার আশপাশে যারা আছেন সবাই তখন যে খানা আছে তারটা পুরোটা চেটেপুটে খেয়ে ফেলার চেষ্টা করেন, যে কারণে আমরা দেখি যে যেখানে তিনি এন্টাইটেল একটি গাড়ির, সেখানে দেখা যায় 10টা গাড়ি নিয়ে তার আশেপাশে সাঙ্গপাঙ্গ যারা আছেন সবাই ব্যবহার করা শুরু করে। তো সেই জন্য চিন্তাটা অনেকটা এইরকম যে ওয়ান লাইফ টু লিভ, আমি আর কয়দিন সুযোগ পাবো, বারে বারে তো সুযোগ আসবে না, সুতরাং দে গরুর গা ধুয়ে। ধন্যবাদ। জি স্যার, স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কাজী মনির ভাই আপনার শেষ বক্তব্য এবং সাথে যদি আপনি
মনে করেন যে আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য শুনে খুব মায়া লাগলো বেচারার প্রতি কি জন্য মায়া লাগলো, উনি বললো যে আমার স্কুল লাইফে যারা আমার সাথে পড়াশোনা করতো এমন অনেকজন আমি চিনিও না, তারা এখন আমার বন্ধু বন্ধু বলে পরিচয় দিচ্ছে। তা আপনারা যারা পলিটিশিয়ান আছে আপনাদের বন্ধুদের কোনো লিস্ট আমাদের কাছে কি দিবেন, যে আমরা দেখে দেখে চেনে নিতাম এরা মনির ভাইয়ের লিস্ট, এরা হচ্ছে এদের লিস্ট, তা আমরা দেখে দেখে চিনতে পারতাম। জি জি মনির ভাই। জি ধন্যবাদ। 5ই আগস্টের পরে আমার বাড়িতে খাবার দাবার নিয়ে বাসায় আসে বিভিন্ন জনের কাজে, এমনকি তার মধ্যে এসপি আছে, এআইজি আছে। এখন আমি বললাম যে ভাই আমি তো 16 বছর বাড়িতে থাকতে পারি নাই, বাসায় থাকতে পারি নাই, জেলখানায় রয়েছি, এবং সেই ডিজিএফআই ধরে নিয়ে গেছে, পাও ভাঙিয়া ভুগছি, এতদিন তো একদিনও আসেননি, এখন যে আসছেন এই ব্যাপারটা কি? এবং আপনি যে খাবার দাবার নিয়ে আসছেন এটা তো আপনার কাজটা যদি আমি কোথাও সুপারিশ করি তাহলে তো আমার ঘুষ হয়ে যাবে। 1 নম্বরে এই খাবার নিয়ে যাইতে হবে, এটা দেওয়া যাবে না। আগে যদি আসতেন এরপর আমি শুনবো আপনার কাজটা নিয়ে আপনাকে যেতে পারি, আপনার সাথে যাবেন। তো যাই হোক, এটা সত্য যে আপনি যখন কোনো জায়গা থেকে কেউ সুবিধা নিতে যাবে তখন সে বিভিন্ন রকমের আত্মীয় হয়ে যায়। এটা আমাদের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছে এটা সঠিক, এবং এই আত্মীয়গুলো বেড়ে যায়। যদি আপনি বেকায়দায় থাকেন, আপনার যদি অবস্থান ভালো না থাকে, আপনি যদি কোনো সুযোগ সুবিধা না দিতে পারেন, আপনার আপন আত্মীয় থাকবে না। এই জন্য ওনাকে ধন্যবাদ যে এই কথাটা বললো, কিছু মানুষের যদি বোধ উদয় হয়। এখন আমি এক ভাই, আমার নাম মনির ভাই, বলেছে যে আপনারা আসলে কি আইনের শাসন, সন্ত্রাস দমন, দখলবাজি, চাঁদাবাজি থাকবে না, এটা নিশ্চয়তা দিতে পারেন? আমি ওনাকে বলতে চাই যে এটা হতেই হবে। বাংলাদেশে এখন অবস্থা ফিরে আসতে হবে, নতুবা জনগণ প্রতিহত করবে, এবং জনগণ, আমি গ্রামগঞ্জে গিয়ে দেখলাম এইটা কোনোভাবে তারা মেনে নিতে পারে না। আমাদের দুই একজন আমার কাছে ভিডিও আছে, আমি ছেড়েছি, খেয়াল করিনি, ওখানে দেখেছি কয় যে আমাকে এসে অমুক একটা লোক ডিস্টার্ব করতেছে। আমি বললাম সে বিএনপির লোক? বললাম বিএনপির কোনো পদে নাই। আমি বললাম আপনি আমাকে বলবেন কে, নাম ঠিকানা বলবেন, ওরা ব্যবস্থা নেব। অর্থাৎ গ্রামগঞ্জেও এখন এইটাকে চাচ্ছে না। পাশাপাশি উনি বলেছে 6 মাসের মধ্যে যে নির্বাচন আপনারা চাচ্ছেন, আসলে আমাদের নির্বাচন যদি 5ই আগস্ট আমরা মূলত চেয়েছে, আমাদের স্থায়ী কমিটির মেম্বার কয়েকজন বলেছে যে বাংলাদেশে একটা ইতিহাস হয়ে থাকুক, যেদিন ফ্যাসিস্ট পলায়ন করেছে বাংলাদেশ থেকে, সেই দিন যদি এটা নির্বাচন হয়, জনগণ একেবারে ঈদের খুশি নিয়ে ভোট দেবে। 5ই আগস্ট যদি হয় সেক্ষেত্রেও আমাদের নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আমাদের একটা এলাকায় অনেক একাধিক প্রার্থী আছে, তার মধ্যে যোগ্য প্রার্থীও আছে। যেমন আমার বাগেরহাট 4-এ 16-17 জন প্রার্থী আছে, এর মধ্যে 4-5 জন প্রার্থী আমরা যোগ্য আছি ইনশাল্লাহ। তাই একজনকে দিয়ে দিলে সমস্যা হবে না। এরকম সারা বাংলাদেশে বিএনপির এরকম প্রার্থী আছে এবং দিতে পারবে, নির্বাচনের জন্য প্রস্তুত। ইতিমধ্যে আমাদের কমিটিগুলো হয়ে যাচ্ছে। আশা রাখি যে আমাদের জেলা কমিটি সারা বাংলাদেশে আগামী মাসের মধ্যে সব জায়গায় শেষ হয়ে যাবে। অতএব আমরা সাংগঠনিকভাবে সব দিক দিয়ে ঠিক আছি। শুধু নমিনেশন যাচাই বাছাইতে 19-20 হতে পারে, এটা কিছু করণীয় নেই, এটা হতে পারে। আর এই আরেকটা কি যেন আপনি প্রশ্ন করেছিলেন যে আপনার বন্ধু বান্ধবের লিস্ট গুলা যদি আমাদের জানাই দিতেন তাহলে আপনাদের পরবর্তীতে আপনি মিনিস্টার হলে আমরা চিনতে পারতাম এরা আপনার বন্ধু বান্ধব। আমি আপনাকে স্পষ্টভাবে বলি, আল্লাহ কবুল করবে কিনা আমি জানি না, আমি যদি কোনো সময় জনপ্রতিনিধি হই, কোন লোক লিগাল যদি আসে, সে লিগাল ভাবে এটা প্রাপ্য, সেই কাজটা হবে। আমার বন্ধু বান্ধব, আমার আপন ভাই কেউ হলেও এটা হবে না। হয়তোবা আপনার কাছে বিশ্বাস হচ্ছে না, আমি ছোটবেলায় আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে হ্যান্ডশেক করে এই দলকে ভালোবেসেছি। আমার স্পষ্টভাবে মনে আছে, আমি ওনার সাথে হ্যান্ডশেক করার পরে আমার শরীরের মধ্যে একটা ঝাঁকুনি দিছে। সেই থেকে আমি জিয়া পাগল এবং জিয়ার আদর্শগুলোকে আমি সবসময় লালন পালন করি। এবং আমার বাড়ি বাগেরহাট, মোড়লগঞ্জ, বাগেরহাট চাই। আপনি বাগেরহাটের লোকজন যদি পান, আজ পর্যন্ত আমাকে কোনো হারাম স্পর্শ করতে পারেনি এবং পারবেও না। এবং আমি যদি বেতন পাই, সেই বেতনও সাধারণ মানুষের মধ্যে যাবে। এবং আমি আজ পর্যন্ত মনে হয় পাঞ্জাবি 500 টাকার উপরে পরি নাই, আর পায়জামা 300 টাকার উপরে আমার মনে হয় পড়া হয় নাই। স্যান্ডেল এটাও 500-600 টাকার মধ্যে। আমি চিন্তা করি এটাই যেহেতু আমার চলে, সমস্যা কি?
আমার বেশি টাকায় পড়তে হবে কেন? এবং আমি 90 সাল থেকে এলাকায় আমি দান অনুদান প্রচুর দিয়ে যাই। এই ঈদের সময় 20টা 25টা ছাগল 2টা বাচ্চা সহ দিই, সেলাই মেশিন দিই, কাপড় দিই, আপনার পাঞ্জাবি দিই, আমার দলীয় লোকদেরকে যার যেরকম অবস্থা সেরকম তাদের ব্যবস্থা করার চেষ্টা করি। এবং এইটা আমি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে, আর আমার ওয়াইফ আমার বাচ্চাদের কোনো চাহিদা নাই, এটা যদি কেউকে জিজ্ঞাসা করেন কোনো চাহিদা নাই। আমি জাকাতের 500 কাপড় কিনেছি, আমার ওয়াইফ এইটাতে 2টা কাপড় রেখে দিচ্ছে, এই পরবর্তীতে পড়বে। এটা এরকম, আমার বাচ্চার কোনো চাহিদা নাই। আমার মেয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে, কোনো কিছু কিনতে চাইলে বাবা তুমি যেটা দাও যেটা দাও। আমার ছেলে কলেজে পড়ে, যা আমি কিনবো ওইটাই মনে হয় যে আমার কোনো চাহিদা নাই। আল্লাহ তাআলা আমাকে এরকম বানাইছে। আমরা পান বিড়ি সিগারেট খাই না, চাও খাইতাম না, চাটাই রাজনীতিতে এসে এখন খেতে হয়। ধন্যবাদ। জি জি মনির ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা ইমরান ভাই হ্যাঁ, দাউদ ভাই আমার কাছে কি প্রশ্ন আছে নাকি? আচ্ছা, আমরা মনে মিউট করা ছিল, আপনি শোনেননি। আমাদের আসলে রাজনৈতিক পরিচয় নাই তো, যে কারণে প্রশ্ন করতে একটু সুবিধা, মানে কোনো দিকে চিন্তা করা লাগে না, যে কারণে কেউ যদি মনে কিছু করে থাকেন তা আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ইমরান ভাইয়ের কাছে যাব। ইমরান ভাই, মানে আমাদের কাছে মনে হচ্ছে সরকার কি শাক দিয়ে মাছ ঢাকার ট্রাই করছেন? মানে বিভিন্ন প্রকার ব্যর্থতা তো আছেই, এটা তো ওপেন সিক্রেট, সবাই জানে। তো এই ব্যর্থতাগুলা কি বিভিন্ন প্রকার কাহিনী করে ঢাকার কোনো ট্রাই করছেন কিনা, এটার সাথে আপনার শেষ বক্তব্য। জি না, আমার কাছে আমি সবসময় অপটিমিস্টিক, আমি পজিটিভ মানুষ। আমি আপনাকে বলি, আমি শেখ হাসিনা আসার পর থেকে, যখন উনি তো প্রথমবারে আসছিল, উনি কিন্তু ওইরকম এরকম ডেসপারেট ছিল না, এরকম হোস্টাইল ছিল না টুয়ার্ডস তার অপোজিশন। পরে উনি হোস্টাইল হয়ে গেছে এবং এটা বাড়ছে আমাদের লোকজনের আশকারা পেয়ে বা আমাদের তৈলমর্থনের কারণে। তো আমি মনে করি আমরা যারা আপনি যেটা বলতেছেন, এই প্রেসারে আছে এখন আমাদের যে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, তারা ভুল করেছে, এটা অনিচ্ছাকৃত ভুলই ছিল আমি বলবো। এবং তারা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সের একটা ফ্যাক্টর আছে, আর গার্ডস লাগে, সাহস লাগে। একজন লোক যখন ভোটের মাধ্যমে আসে, ওই মনির ভাই আর রিজা রহমানের আপার সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই, যারা জেনুইন ভোটের মাধ্যমে আসে তাদের কিন্তু মনের একটা বিশাল শক্তি থাকে, জনসমর্থন থাকে। শেখ হাসিনাকে কেন পালিয়ে যেতে হবে? ভারতদার সাথে যার হাজার হাজার লাখ লাখ কর্মী আছে, 1 কোটি মিনিমাম তার লোক আছে, তারপরে প্রশাসন তার সবকিছু এত কিছু দিল, এত মানে মানে ব্ল্যাকমেইল করলো, ওদেরকে বলো তারা যা ইচ্ছে তাই কর, ডাজ নট ম্যাটার, বাট আই ওয়ান্ট টু রিমেইন ইন পাওয়ার। তো তারপরেও কিন্তু শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, কারণ কি? জনগণের ভোটে সে হয় নাই। সে বলতে 96% ভোট, আসলে হয়তো 6% বা 5% ভোট ছিল তার, এরকম। তাও তো ফেয়ারলি হয়নি। তারপরে ইলেকশন করতে দেয়নি। তারপরে মানুষের নামে মিথ্যা মামলা, বিরোধী দলরা সব আমি আর ডামি আর আমি আর মামু, এই সমস্ত। তো ফাইনালি কি হয়েছে দেখেন, ধাপে 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 সে এমন একটা অবস্থায় গেছে, সে মনে করছে সে ইজ আনচ্যালেঞ্জড, এবং এই জন্য তার কিন্তু এই অবস্থা। সুতরাং আমি মনে করি এখন যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা জানে তারা কিন্তু জবাবদিহিতার বাইরে না, কেউ তাদেরকে ছাড়বে না। কারণটা হলো তাদের উপরে যে জাতি, যে ট্রাস্ট, যে আস্থা, তাদের কাছে একটা দায়িত্ব দিয়েছে পবিত্র। এবং ডক্টর ইউনূসকে কিন্তু কেউ খারাপ বলে না, ডক্টর ইউনূসের সিনসিয়ারিটি নিয়ে কেউ কথা বলে না। আপনি দেখবেন ইন জেনারেল ইউ উইল ফাইন্ড পিপল আর ব্লেমিং দি অ্যাডভাইজার্স, তার হ্যান্ডসকে, তার হ্যান্ড গুলিকে করতেছে, ব্লেম করতেছে। তাদের কর্মকাণ্ড, তাদের সিনসিয়ারিটির অভাব আছে কিনা সেটা আমরা জানি না, তাদের পক্ষে যারা তাই বলুক, কিন্তু আমরা অনগ্রাউন্ডে দেখতেছি এটার অভাব আছে। কেন? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সুতরাং আমি অনগ্রাউন্ডে দেখে তোমাদের আমি জাজ করব। এই যে ওনাদের সময় কোথায়, ওনার সোশ্যাল ইতে যায়, গ্যাদারিং এ যায়, এত সময় কোথায় ওনাদের? ওনাদের সব সোশ্যাল গ্যাদারিং বন্ধ করে বিয়ে বলেন, এটা বলেন, ওটা বলেন, এই সমস্ত না গিয়ে ওনাদেরকে আমরা ওখানে দেখতে পাই। ওগুলিতে আমরা দেখতে চাই, ওনাদের দেখতে চাই আমরা আরো ওই বিভিন্ন ডিস্ট্রিক্ট ভিজিট করবে, বিভিন্ন ওই বিভাগগুলি ভিজিট করবে, বিভিন্ন ডিপার্টমেন্ট ভিজিট করবে ওনাদের, এবং এগুলিকে সচল রাখবে, অ্যাক্টিভ রাখবে, এবং সিনসিয়ারলি কাজ করতে হবে। আমি আশা করি এখনই আমরা, ইট উইল বি টু আর্লি টু কমেন্ট, একটু আমরা অপেক্ষা করি, লেট আস ওয়েট অ্যান্ড সি। কারণ এরপরে কিন্তু আমি মনে করি বিস্ফোরণ যে একটা হয়েছে না, ওই যে 5ই আগস্ট, এরপরে কিন্তু বিস্ফোরণ তো তখন ছাত্ররা করেছে, আর পিছনে হয়তো বিএনপি থেকেছে, পরে সামনে আসছে জামাত, এরা সাথে ছিল। এরপরে কিন্তু জনগণ নেমে যাবে, সাধারণ আমজনতা। আমি খালি এটাই বললাম। আর হাসিনা কিন্তু ওখানে বসে ডুগডুগি বাজাচ্ছে, ইন্ডিয়া কিন্তু ডুগডুগি বাজাচ্ছে। সুতরাং আমরা অরাজকতা চাই না,
আমরা চাই যাতে অরাজকতা সৃষ্টির আগে যতটুকু হয়েছে ছাত্ররা যে কি পারে, 32 নম্বর একটা মেসেজ আমি শোনেন, এই 32 নম্বরকে ভাঙছে আমি সাপোর্ট করি না, কিন্তু এইটা ভাঙার মাধ্যমে একটা মেসেজ দেওয়া হয়েছে যে উই ক্যান, হোয়াট উই ক্যান ইউ ক্যানট স্টপ আস। এবং আমিও এটাও বলি, সেনাবাহিনী কিন্তু ব্যালেন্স করে চলবে, গুলি মারবে না কাউকে, সেই দিকে তারা যাবে না। কারণ কাকে গুলি মারবে? দেশের সেনাবাহিনী, জনগণের সেবা বাহিনী, একটা জনযুদ্ধের মাধ্যমে এই সেনাবাহিনীর জন্ম। সুতরাং কেন আমার ছাত্র ভাইকে, সন্তানদেরকে গুলি মারতে যাবে? আমি এটা প্রশ্ন, আমরা সাপোর্টও করবো না। আমরা মানে জেনারেল ওয়াকারের এইটাই আমরা পছন্দ করেছি, তখন বলেছে কোনো গুলি হবে না। দ্যাট ওয়াজ এ গ্রিন সিগন্যাল টু দি স্টুডেন্টস এবং যারা রিভলিউশনারি। সুতরাং আমি মনে করি যদি আন্তরিকতা অভাব থাকে সেইটা ওনারা পুরো করবে এবং ওনারা ইমিডিয়েটলি এটা কাজে ফল দিবে এবং ভুয়া লোক ধরবে না। এবং আমি দেখলাম আজকে কিছু লোক ধরেছে যারা রাজনীতির সাথে জড়িত না, পুলিশ এটা করেছে। সুতরাং এই পুলিশকে বিশ্বাস করা যাবে না। পুলিশ একটা আসামি ধরবে, পুলিশ তদন্ত রিপোর্ট দিব, আবার এইটা হইতে পারে না। পুলিশ হলো সবচেয়ে মিসট্রাস্টেড, এখন মানে এর ট্রাস্ট নষ্ট করে ফেলছে এবং এই জন্য আলাদা করে বসছে। যেমন কাস্টমস আলাদা করেছে না, এনবিআর আর এবং পলিসি মেকার আলাদা, পুলিশও না, তদন্ত আলাদা করতে হবে। আমার মনে হয় অলরেডি এই সংস্কারের মধ্যে এটা চলে আসছে, অন্য সংস্থা তদন্ত করবে, পুলিশ করবে না। সুতরাং আই থিঙ্ক দেয়ার উইল বি সাম ইমপ্রুভমেন্ট ইনশাআল্লাহ। খুব শীঘ্রই আমরা একটা পরিবর্তন দেখতে পাবো ইনশাআল্লাহ। জি জি ইমরান ভাই, আমরা অনুষ্ঠান শেষ করব, অনেক রাত হয়ে গেছে আমাদের। অনুষ্ঠান বলতে চাচ্ছি কি, আমি বলতে চাচ্ছি আমি যে এই যে আর্মি প্রধান, প্রথমে একটা দুইটা বক্তব্য আমি দিয়েছিলাম দুই এক জায়গায়, একেবারে নেগেটিভ না, যে ওই 626 জন কেন ধরলো না। পরবর্তীতে আর্মিতে ভালো ভালো পর্যায়ের লোকজন আমাকে বলল, তারা আমার পরিচিত, বলছে যে উনি যথেষ্ট ভালো লোক। এবং পরবর্তীতে আমি বিভিন্ন দিক থেকে যাচাই বাছাই করে আমার কাছে মনে হলো যে উনি অনেস্ট এবং ভালো সাদা মনের মানুষ, এবং আমার মনে হচ্ছে যে তার কাছ থেকে ভালো কিছু ইনশাল্লাহ আশা করা যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই সচিব যে বলেছে, যেমন আমার বাগেরহাটের আজকে 2 জন পূর্ণ সচিব হয়েছে, তারা একজনে ছিল ডিএস আর একজনে ছিল টিওনো, মানে সহকারী সিনিয়র সচিব। এদেরকে প্রমোশন দিয়ে সচিব করেছে। এরা কারা? বেগম খালেদা জিয়ার প্রোটোকল অফিসার ছিল ডক্টর ফরিদ, সে কিন্তু খুবই জ্ঞানী এবং অনেক কিছু জানে। আবার আরেকজন হচ্ছে মশিউর, তিনি অনেক এই সিটি কর্পোরেশনের কর্মকর্তা ছিলেন, অনেক জায়গায় জেলা পরিষদের সচিব ছিলেন, অনেক কিছু জানেন। এখন ওই সচিব কেন বলেছে আমি জানি না, এই যাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে তারা কিন্তু কাজ করতো গাধার মতো, কিন্তু তাদের প্রমোশন দেওয়া হয় না, বিভিন্ন ক্ষেত্রে খাটানো হতো। আমি একবার গ্রেপ্তার হয়েছি লালবাগ থানায়, তখন তদন্ত ওসি হেলাল সাহেব, বাড়ি জামালপুর। পরবর্তীতে একটা সময় দেখলাম আমাকে টর্চার করলো না, আমাকে রাত্রে আরো কেনাকাটা করে খাবার দাবার দিল। পরে শুনলাম যে উনি ওই সরকারের একটু বিরোধী, কিন্তু এখন ওনাকে রাখছে কেন? ওনার দ্বারা বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করায়, উনি কলা কৌশল ভালো, এটা উনি বললো আমার সাথে রাত্রে, সারা রাত্র গল্প করলো। আমাকে গারোতে রাখছিল না, আমার ওনার রুমের মধ্যে রাখছিল এসি টেসি ছেড়ে, মানে অর্থাৎ ওসি তদন্ত রুমে, এই লালবাগ থানার। এখন মনে হয় ওসি হয়েছে কিনা আমি জানি না, বা রিটায়ার করছে। এরকম যারা যে পদোন্নতি হয়নি, পদমর্যাদা দেয়নি, সেই জন্য কিন্তু অবশ্যই এইটা তারা আরো অভিজ্ঞ না, এটা বলা যাবে না। এবং আমি আরেকটা আমাদের ইমরান সাহেবের কথা বলতে চাচ্ছি, আমি একাধিক প্রেস ক্লাবে আলোচনা সভায় বা বাহিরের সভায় আমি বলেছি যে যদি আমরা দেখি যে পুলিশের মধ্যে বা অনেক জায়গায় কর্মকর্তাদের মধ্যে আওয়ামী বেশি সামাল দেওয়া যাচ্ছে না, তাইলে যে সমস্ত আর্মি অফিসারদেরকে স্বেচ্ছায় সরিয়ে দিয়েছে বা পুলিশ কর্মকর্তাদের সরিয়ে দিয়েছে, তাদেরকে এনে আপনার চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হোক। কারণ তারা অভিজ্ঞ এবং অনেস্ট, এবং তারা ভালো ছিল বিদেয়ী, তারা সম্পদ অবৈধ সম্পদও করে না, তাদেরকে আনা হোক। এই কথাটা কিন্তু আমি ইমরান সাহেব একাধিকবার আমি মিটিং এ বলেছি। ধন্যবাদ। জি জি আমরা আসলে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের কেউ কারোর কোনো মতামত থাকলে পরে কমেন্টে জানাবেন। আমরা আসলে আমাদের দিক থেকে, আমাদের চ্যানেলের দিক থেকে আমরা চাচ্ছি কোন দলের মানে পা চাটা অথবা কোন দলের দালালি না করা। আমরা শ্যাডো মিনিস্ট্রি বলে না, যেটা সবসময় ওয়াচডগের ভূমিকা পালন করা, এই টাইপের। যদি বিএনপির এগেনস্টও আমরা না, কোনো কারোরই এই সরকারের এগেনস্টও আমরা না, ডক্টর ইউনূসকে আমাদের সরকার মনে করি, কিন্তু এই চ্যানেল থেকে, আমার চ্যানেল থেকেই সর্বোচ্চ ক্রিটিসিজম যাকে বলে, সর্বোচ্চ সমালোচনা আমরা করি। কারণ সমালোচনার ঊর্ধ্বে কেউ না। ওই যে কোন চেতনা, যে চেতনার বলি দিয়ে আমাদের টাকা পয়সা সম্পদ সব নিয়ে বাইরে পাচার করছে, এগুলাই আমরা বিশ্বাস করি না।
এটাই আমাদের আমাদের কোনো দলীয় পরিচয় নাই, কেউ এখানে গালাগালি করতে পারেন, কিন্তু আমাদের কোনোই দলীয় পরিচয় নাই, কোনো জামাত শিবির অথবা বিএনপি অথবা আওয়ামী লীগ, কোনো দলীয় পরিচয় নাই, বাংলাদেশের নাগরিক। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। এই যে কাজটা